আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের পক্ষ থেকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের লেকচার 2-এ, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব পরিবার সম্পর্কে। আমরা জানবো এই লেকচারের মধ্যে পরিবার কি, পরিবারের বৈশিষ্ট্যসমূহ কি কি, পরিবার সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, যার মধ্যে আমরা মর্গানের তত্ত্ব সম্পর্কে জানবো, এবং একই সাথে আমরা দেখার চেষ্টা করব পরিবারের সামাজিক গুরুত্ব এবং পরিবারের মধ্যে গ্রাম এবং শহরের মধ্যে কি কি ডিফারেন্স পাওয়া যায়। এবং এই পুরো লেকচার জুড়ে তোমাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখি হচ্ছে পরিবারের ধারণা, অর্থাৎ পরিবার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসছে কোত্থেকে। পরিবারের ইংরেজি কি? পরিবারের ইংরেজি হচ্ছে ফ্যামিলি। এই যে দেখো এখানে আমি না লিখে আর কি ডিরেক্ট তোমাকে বলবো পরিবারের ইংরেজি কি। পরিবারের ইংরেজি হচ্ছে ফ্যামিলি, এবং এই ফ্যামিলি শব্দটির বাংলা রূপ হচ্ছে পরিবার। পরিবার কথাটি এসেছে রোমান শব্দ ফ্যামুলাস থেকে, এবং এই কথাটা তোমাকে এমসিকিউর জন্য খুব 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য। যার অর্থ হচ্ছে ভৃত্য, অর্থাৎ ফ্যামুলাস মানে কি? ফ্যামুলাস মানে হচ্ছে ভৃত্য, এবং ফ্যামিলা শব্দের ফ্যামিলা শব্দটি ভৃত্যের সমষ্টি বোঝায়। অর্থাৎ ভৃত্য মানে কি? গৃহভৃত্য বা কাজের লোক। যখন একগুচ্ছ কাজের লোক যারা নিজেরা রক্তের সম্পর্কের মাধ্যমে বন্ড গঠন করে, তখন বা একগুচ্ছ যখন ভৃত্য থাকে একসাথে বা ভ্রাতা থাকে, এই যে তোমার তারা যখন একসাথে বন্ড গঠন করে, তখন তাকে বলা হচ্ছে আমরা ফ্যামিলি। পরবর্তীতে ফ্যামিলি বলতে সংসারের সব ব্যক্তিকে বোঝানো হয় যারা সকলেই সংসারের কর্তার সম্পত্তি রূপে গণ্য হতো। অর্থাৎ কাজের লোক কার? সংসারের কর্তার কাজের লোক। মনে করে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, সাধারণত বাবা পরিবারের প্রধান হিসেবে আমরা গণ্য করি এবং আমরা সবাই মোটামুটিভাবে তার কথা শুনি। তো এই ক্ষেত্রে সেম কথাই বলা হচ্ছে যে আমাদের কর্তা যে থাকে ফ্যামিলি, এই ক্ষেত্রে মনে করো মাতৃতান্ত্রিক সমাজে মাতার যদি কর্তা থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। অর্থাৎ মোটামুটিভাবে একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করছি। এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে রোমান শব্দ ফ্যামুলাস থেকে ফ্যামিলি শব্দটি আসছে, এবং এই ফ্যামুলাস শব্দের বাংলা হচ্ছে ভৃত্য। এরপর সাধারণভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ এবং একজন স্ত্রীলোক যখন একত্রে বসবাস শুরু করে এবং তাদের সম্পর্ক যখন মোটামুটিভাবে স্থায়ী হয়, সেই স্থায়ী সম্পর্কটাকে আমরা বলতেছি পরিবার। এবং এই পরিবারের মধ্যে সন্তান থাকতেও পারে, সন্তান নাও থাকতে পারে। অর্থাৎ বিবাহ এবং পরিবার এই দুইটাই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, এবং দুইটার মধ্যে প্রায় কাছাকাছি একটা কনসেপ্ট আমরা দেখতে পাই, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদেরকে সংজ্ঞার মধ্যে শুধুমাত্র 3টা সংজ্ঞা মুখস্থ রাখা লাগবে, বা অনেক ক্ষেত্রে 2টা রাখলেও সম্ভব, কিন্তু 3টা সংজ্ঞা মুখস্থ রাখাটা বেশি সেফ, ঠিক আছে। কোন 3টা সংজ্ঞা? একটা হচ্ছে ম্যাকাইভারের সংজ্ঞা, আরেকটা হচ্ছে স্পেন্সারের সংজ্ঞা অর্থাৎ হার্বার্ট স্পেন্সারের সংজ্ঞা, এবং আরেকটা হচ্ছে নিমকফের সংজ্ঞা। এই ক্ষেত্রে তুমি যদি বলো ভাই 3টা সংজ্ঞা আমার মনে রাখা একদমই সম্ভব না, তখন তুমি 3টা সংজ্ঞা মনে না রেখে 2টা সংজ্ঞা মনে রাখতে পারো। কোন 2টা সংজ্ঞা ভাইয়া? লাস্টের 2টা, অর্থাৎ সমাজবিজ্ঞানে হার্বার্ট স্পেন্সার এবং হচ্ছে নিমকফের সংজ্ঞা, ঠিক আছে। কি বলা হয়েছে আসলে দেখি, যেহেতু আমাদের 3টা ইম্পর্টেন্ট, আমরা 3টাই মোটামুটিভাবে জানার চেষ্টা করব। সমাজ বিশ্লেষকদের মতে, এখান থেকে শুরু করি। সমাজ বিশ্লেষকদের মতে পরিবার হলো যৌন সম্পর্ক দ্বারা গঠিত একটি সুনির্দিষ্ট জুটি যা সন্তান প্রসবের এবং লালন পালনের জন্য সুযোগ প্রদান করে। এবং এই সংজ্ঞার মধ্যে একটা গ্যাপ আছে কি? এই সংজ্ঞার মধ্যে গ্যাপটা হচ্ছে যে সন্তান তো অনেক পরিবার নাও নিতে পারে। যদি সন্তান না নিই তাহলে কি আমার পরিবার হবে না? অবশ্যই হবে। এবং স্বামী স্ত্রী এরূপ বন্ধনের মাধ্যমে একটি পরিবার গড়ে তোলে। অর্থাৎ এই সংজ্ঞার সাথে আমি নিজেও পার্সোনালি একমত না। আসলে দেখি কি বলা হয়েছে ম্যাকাইভারের সংজ্ঞায়। পরিবার হচ্ছে এমন একটি গোষ্ঠী। গোষ্ঠী কি? গোষ্ঠী হচ্ছে একগুচ্ছ লোক যখন একত্রে বসবাস করে। অর্থাৎ একগুচ্ছ লোক কি? যেখানে তোমার নারী এবং পুরুষ আছে অবশ্যই, এবং একই সাথে সেই নারী পুরুষের পাশাপাশি কি হইতে পারে? তাদের সন্তান হইতে পারে। আর যদি সন্তান নাও হয় তাও সেটা গোষ্ঠী, কারণ সেটা হচ্ছে একাধিক লোক, যেখানে তারা যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের দ্বারা সুনির্দিষ্ট করা যায়। সুস্পষ্ট জৈবিক সম্পর্ক দ্বারা কি? অর্থাৎ তাদের যৌন চাহিদা তারা পূরণ করতে পারে, এবং এটি সন্তান সন্ততির জন্মদান এবং তাদের লালন পালনের জন্য একটি স্থায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ সন্তান সন্ততি যদি জন্মগ্রহণ করে তাইলেও সেটার স্থায়ী প্রতিষ্ঠান, এবং সন্তান সন্ততি জন্মগ্রহণ যদি করে থাকে তাহলে তাদের লালন পালনের জন্য এটা স্থায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ সন্তান জন্ম দিয়ে শুধুমাত্র তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় না। যদিও মর্গানের একটা পরিবার তত্ত্ব আমরা বলছিলাম যে পড়বো, সেখানের মধ্যে আমরা একটা পরিবারের ধরন দেখব, যেই ধরনের মধ্যে পরিবারের মধ্যে সন্তান হওয়ার পরই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তো আপাতত আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে সংজ্ঞার মধ্যে আসি। কি বলা হয়েছে? যে পরিবার হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে তারা মূলত জৈবিক
চাহিদা পূরণ করে, অর্থাৎ তাদের যৌন চাহিদা পূরণ করতেছে, এবং সেইখানে তারা সন্তান জন্মগ্রহণ করায়, এবং একই সাথে সন্তান জন্মগ্রহণ করানোর পর তারা কি করে, সন্তানের লালন পালন করে, যেটা একটা স্থায়ী রূপের মধ্যে থাকে, এবং সেই স্থায়ী রূপ বা প্রতিষ্ঠান কি, আমার পরিবার। এবং সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এই কথাটা বলছেন। চলো, সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, যিনি হচ্ছেন 4 ফাউন্ডিং ফাদার্স অফ সোশিওলজি, অর্থাৎ 4 জন প্রখ্যাত এবং বিখ্যাত কি সমাজবিজ্ঞানীর মধ্যে একজন, উনি কি বলছেন, পরিবার হলো একটি সামাজিক দল যার সাধারণত রক্তের সাথে সম্পর্কিত বা বিবাহ বন্ধনে আবদ্ধ সদস্যদেরকে নিয়ে গঠিত। অর্থাৎ এটা কি একটা সামাজিক দল বা সামাজিক প্রতিষ্ঠান, অর্থাৎ সমাজ এটার স্বীকৃতি দেয়, আইন এটার স্বীকৃতি দেয়, ধর্ম এটার স্বীকৃতি দেয়, এবং যেখানে থাকবে হচ্ছে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক কি, তুমি তোমার বাবার সাথে কি রক্তের সম্পর্কে আবদ্ধ, তুমি তোমার মার সাথে রক্তের সম্পর্কে আবদ্ধ, তুমি তোমার ভাইয়ের সাথে, তুমি তোমার বোনের সাথে রক্তের সম্পর্কে আবদ্ধ। এবং এই জায়গার মধ্যে একটা বিবাহ বন্ধন, রক্ত বা বিবাহ বন্ধন, এখন তোমার মা বাবা তো রক্তের সম্পর্কে আবদ্ধ না, তারা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ সদস্যদেরকে নিয়ে গঠিত। অর্থাৎ এই সংজ্ঞাটা তুলনামূলকভাবে উপরের সংজ্ঞার চেয়ে কিছুটা সোজা, আবার এক একজনের কাছে এক একটা। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা, যেটা হচ্ছে সমাজবিজ্ঞানী নিমকফের দেওয়া সংজ্ঞা। নিমকফ তার ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি নামক গ্রন্থের মধ্যে বলছিল। আর একটা কথা, এই চ্যাপ্টার থেকে, পুরো হোল চ্যাপ্টার থেকে এবং এর আগের চ্যাপ্টার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য বা হচ্ছে ক মার্কের জন্য এই বইয়ের নাম, অর্থাৎ কোন রাইটারের কি বলে এটাকে, কে কোন রাইটার কোন বই লিখছেন, অর্থাৎ কোন সমাজবিজ্ঞানীর কোন বই রচনা করেছেন। সমাজবিজ্ঞানী নিমকফ বলেন তার ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি গ্রন্থে যে পরিবার হলো সন্তান সন্ততি সহ অথবা সন্তান সন্ততি ছাড়া স্বামী স্ত্রীর কম বেশি একটি স্থায়ী সংজ্ঞা, অর্থাৎ সবচেয়ে অ্যাকুরেট একটা সংজ্ঞা উনি প্রদান করছিলেন, যে পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী একটা মানে সংস্থা, যে স্থায়ী সংস্থার মধ্যে স্বামী স্ত্রীরা একত্রে বসবাস করে, যেখানে আবার সন্তান থাকতেও পারে, যেখানে আবার সন্তান নাও থাকতে পারে। অর্থাৎ সন্তান হইলেও আমার পরিবার হবে, সন্তান না হইলেও পরিবার হবে, কিন্তু সেখানে আমাকে স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে, এবং সেই জায়গার মধ্যে মোটামুটিভাবে একটা স্থায়ী সংগঠন, এখানে হুট করে কোনোভাবে ডিভোর্স হয়ে যায় না। কার্ল মার্কস কি বলেন, কার্ল মার্কস বলেন পরিবার হলো একটি সামাজিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে এবং একত্রে অর্থনৈতিক কাজকর্মে যোগ দেয়। অর্থাৎ একটু পরে আমরা যখন পরিবারের ভূমিকা পড়বো, সেই পরিবারের ভূমিকার মধ্যে দেখব পরিবারের ভূমিকার একটা অন্যতম অংশ হচ্ছে তারা কি করে, তাদের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। যেমন ভাই, যেমন আমি তোমাদের রিয়েল লাইফ দিয়ে উদাহরণ দেই, যেমন তুমি মনে করো পড়াশোনা করতেছো আজকের দিনে, এবং আমরা বেশিরভাগ স্টুডেন্টদের কি হয়, আমরা নিজেরা ইনকাম করতে পারি না। এমনকি আমি যখন নরডেম কলেজে পড়াকালীন সময় আমার নিজেরও কোনো ইনকাম ছিল না, আমি আমার পরিবারের টাকা দিয়ে চলছি, যদিও ভার্সিটিতে ওঠার পরেও আমি 2 মাস টাকা নিছিলাম। অর্থাৎ আমি বর্তমানে অলমোস্ট 3rd ইয়ারে, আমার 2nd ইয়ারের পরীক্ষা সামনেই, তো আর 1-1.5 মাসের মধ্যে আমি হয়তো 3rd ইয়ার উঠবো। আমি আমার ভার্সিটির প্রথম 2 মাস কিন্তু টাকা নিছিলাম। এই যে আমার লাইফের 19টা বা 20টা বছর আমি টাকা নিছি, আমার কার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে। তোমরা ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখনো পর্যন্ত মনে করো 4th ইয়ারে ওঠার, মাস্টার্স ওঠার পরেও টাকা নেয়, সমস্যা না, এটা কোনো দোষেরও কিছু না। এই যে তোমার টাকা নিচ্ছে, বা ইভেন আমি তোমার উদাহরণ দিচ্ছিলাম, বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, যাই হোক, তুমি যে তোমার বাবার থেকে বা মার থেকে টাকা নিয়ে পড়াশোনা করতেছো, এবং এই হালকেনস্টাইন কোর্সটাও আমি আশা করতেছি তুমি তোমার বাবা বা মার থেকে টাকা নিয়েই কিনছো, এবং তোমার খাতার খরচ, তোমার চিকিৎসার খরচ, তোমার যাবতীয় খরচ, তুমি যে ক্লাসটা করতেছো তোমার এমবি খরচ, তোমার বা হচ্ছে ওয়াইফাই খরচ, এই সকল খরচ কে দেয়, তোমার বাবা বা মা তোমার ভরণ পোষণের দায়িত্ব নেয়। অর্থাৎ পরিবারের মাধ্যমে একটা অন্যতম দায়িত্ব কি, অন্যতম দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীতে একত্রে অংশগ্রহণ করা। এবং কার্ল মার্কস মূলত এই কারণে একজন সমাজবিজ্ঞানী হিসেবে খুব বিখ্যাত। উনি হচ্ছেন সব কিছুতে ইকোনমিক অ্যাপ্রোচ দেখছেন, অর্থাৎ অর্থনীতির সাথে সকল জীবনকে উনি জোড়ানোর চেষ্টা করছেন। উনি বলেন যে পেটের ভাত ঠিক না থাকলে মাথার ঘিলু ঠিক থাকে না। মানে আমি তার পুরা কাজকর্মকে একটা সামারি করছে এটা। উনি সমাজকে 2টা রূপে ভাগ করছে, আমি তোমাকে একটু যদি দেখাই খুব ভালোভাবে বুঝবা। উনি সমাজকে একটা পিরামিডের মতো চিন্তা করছেন, এবং এই পিরামিডের 2টা অংশ, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। এটা কি সুপার স্ট্রাকচার। এই সুপার স্ট্রাকচার হচ্ছে আমাদের গোটা সমাজ। সুপার স্ট্রাকচার কি, গোটা সমাজ, অর্থাৎ এই উপরের মধ্যে যে স্ট্রাকচার বা হচ্ছে গঠন, সেই গঠনটা কি, গঠনটা হচ্ছে আমাদের সমাজ, এবং এর বেসটা হচ্ছে আমাদের অর্থনীতি। অর্থাৎ কার্ল মার্কস বলতে চাচ্ছেন যে একটা পিরামিডের নিচের অংশ যেমন যদি আমি
বাদ দিয়ে দিই তাহলে উপরের অংশ যেমন টিকতে পারে না, তেমনইভাবে নিচের অংশ ছাড়া উপরের অংশ কল্পনা করা যায় না, অর্থাৎ অর্থনীতিকে ছাড়া সমাজকে কল্পনা করা যায় না। তুমি যদি পেট ঠান্ডা রাখতে পারো, তোমার মাথার ঘিলু অটোমেটিক ঠান্ডা থাকবে। এবং এই জায়গার মধ্যে পরিবারের সংজ্ঞা দিতে গিয়েও এই কার্ল মার্কস অর্থনীতিকে খুঁজে আনছেন। খুব বিস্তারিত সংজ্ঞা দিয়ে দিচ্ছি, এত লাগবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি। কিন্তু এই ক্ষেত্রে নিমকফের সংজ্ঞাটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারো, আমি নিজেও একটা 3 স্টার দিয়ে দিই, ঠিক আছে। আসো এরপর ফ্রান্সিস জে ব্রাউন বলেন প্রতিটি সমাজে সামাজিক স্তরের মূল একক হলো পরিবার, অর্থাৎ মূল একক কি, একদম মূল একক বা বেজ একক হচ্ছে পরিবার। ডাব্লিউপি স্কট বলেন তার ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থের মধ্যে, এই ডাব্লিউপি স্কটের সংজ্ঞাগুলো তোমাদের সবচেয়ে বেশি মনে রাখা লাগে যাদের সমাজ কর্ম আছে তাদের জন্য। আমাদের সমাজ বিজ্ঞানে ডাব্লিউপি স্কটের সংজ্ঞা আহামরি বেশি মনে রাখা লাগে না, ওকে। সো উনি তার ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে বলেন যে সীমিত অর্থে পরিবার হলো এমন একটি মৌলিক জ্ঞাতিভিত্তিক সামাজিক একক যা স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্ততি দিয়ে গঠিত। অর্থাৎ সেটা হচ্ছে একটা সমাজের মূল একক যেখানে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানেরা বসবাস করে। এবং ব্যাপক অর্থে পরিবার হলো পোষ্য সন্তানাদি সহ এমন এক জ্ঞাতি সমূহটি যারা একত্রে বসবাস করে। অর্থাৎ সংকীর্ণ অর্থে উনি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই আমার পরিবার গঠিত হবে। এবং এছাড়া উনি বলতে চাচ্ছেন যে রক্তের সম্পর্কের বাইরেও ব্যাপক অর্থে, যে অনেক আছে না যে আমি দত্তক নেই সন্তান, অর্থাৎ আমি কি একজন পালক পুত্র আর একজন আনলাম বা পালক মেয়ে আনলাম, তাদেরকে উনি পরিবার হিসেবে গণনা করতেছেন। এবং আসলেই কিন্তু এটা পরিবার, তুমি যখন একটা মেয়েকে বা ছেলেকে দত্তক নিবা তুমি তাকে পরিবারের মানুষের মতো, পরিবারের সদস্যের মতো ট্রিট করবা, এবং এটাই কি কাম্য, এটাই এক্সপেক্টেড। এরপর সমাজবিজ্ঞানী জিসবার্ট তার এনভায়রনমেন্ট কি ফান্ডামেন্টাল অফ সোশিওলজি, এনভায়রনমেন্ট পড়তেছিলাম, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি, এই গ্রন্থের নামটাও তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থের মধ্যে বলেন কি বলেন যে পরিবার হচ্ছে একটি জৈব একক জোট। পরিবার কি একটা জৈব একক জোট যার সদস্যগণ একত্রে বসবাস করে, অর্থাৎ একক একটা জোট যে জায়গার মধ্যে জীবন্ত বস্তু বা জীবন্ত প্রাণীরা একত্রে বসবাস করতেছে, ছোট একটা জোট। এবং যা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যৌন সম্পর্কের দিক আছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অর্থাৎ এই যে যৌন সম্পর্ক, সেই যৌন সম্পর্কে বৈধ করেছে, এই যৌন সম্পর্ককে হালাল করেছে, এই যৌন সম্পর্ককে সামাজিক স্বীকৃতি এবং হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, তারপর হচ্ছে তোমার সাংস্কৃতিক, আইনগত, ধর্মীয় সকল রকমের স্বীকৃতি প্রদান করছে এই যৌন সম্পর্ককে। এটি এমন একটি পারস্পরিক সম্পর্কের নামকরণ ও পুরুষনাক্রম নির্ণয়ের রীতি যার দ্বারা সে সকল নির্দিষ্ট সম্পর্কের মধ্যে বিবাহ নিষিদ্ধ তা নির্ণীত হয়। অর্থাৎ পরিবারের সংজ্ঞাকে উনি খুব কী বলে একটা গঠন পঠনের মাধ্যমে একটা সাজানো গোছানোর চেষ্টা করছেন, খুব কঠিন একটা সংজ্ঞা কিন্তু। এরপরে সমাজবিজ্ঞানের ডেভিড পোপিনো তার সোশিওলজি গ্রন্থে বলেন, এই যে ডেভিড পোপিনো তার সোশিওলজি গ্রন্থের নাম কি, সোশিওলজি, লিখছেন কে, ডেভিড পোপিনো। পরিবার হলো এমন একটি জ্ঞাতিভিত্তিক গোষ্ঠী। জ্ঞাতিভিত্তিক কি, জ্ঞাতিভিত্তিক মানে রক্ত সম্পর্ক আর কি, রক্ত সম্পর্কের এমন একটা গোষ্ঠী যে গোষ্ঠীর সদস্যরা একত্রে বসবাস করে এবং অর্থনৈতিক ও অন্যান্য উদ্দেশ্য অর্জনের একক হিসেবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করে। মার্ক দ্যাট আউট, যারা একত্রে বসবাস করতেছে অর্থনৈতিক এবং অন্যান্য উদ্দেশ্য অর্জন করতেছে। অর্থাৎ শুধুমাত্র একত্রে বসবাস করলে হবে না, সকল রকমের উদ্দেশ্য, স্পেশাল অর্থনৈতিক উদ্দেশ্য তারা কায়েম করতেছে। অর্থাৎ কার্ল মার্কসের সংজ্ঞার প্রায় কাছাকাছি একটা সংজ্ঞা আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ ঘুরায় ফিরে সেম কথা, কিন্তু মেইন কনসেপ্টগুলো কি, মেইন কনসেপ্ট হচ্ছে তাদের যৌন বাসনা চরিতার্থ হবে এবং এই যৌন বাসনা চরিতার্থের জন্য তারা সামাজিক স্বীকৃতি, ধর্মীয় স্বীকৃতি এবং আইনগত স্বীকৃতি পাবে। এবং তারপর হচ্ছে তারা সন্তান উৎপাদন ও লালন পালন করবে। এই পয়েন্টটা হচ্ছে তাদের জন্য অপশনাল। এই পয়েন্টটা কি, পরিবার গঠনের জন্য অপশনাল, যেটা নিমকফ তার সংজ্ঞার মধ্যে খুব ভালোভাবে স্পষ্ট করছেন। অর্থনৈতিক কার্যকলাপ, খাওয়া পড়া ইত্যাদির বন্দোবস্ত করা, এটা হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য, কারণ স্বামী স্ত্রী যখন একত্রে বসবাস করবে তারা তখন অর্থনৈতিক কার্যাবলী বা খাওয়া পড়ার মধ্যে বা ভরণ পোষণের মধ্যে একে অপরকে অবশ্যই সহায়তা করবে। সেই মেন্টালিটি তাদের সবার মধ্যে বা উভয়ের মধ্যেই থাকবে। এরপর অতএব আমরা বলতে পারি পরিবার হলো একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টি এবং এর ভিত্তি হলো বিবাহ, এবং এই পরিবার সকল সমাজ ব্যবস্থায় বিদ্যমান। অর্থাৎ সকল রকমের সমাজ ব্যবস্থা, যেটা তুমি আদিমকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত, হ্যাঁ হয়তো সেটার বিবর্তন ঘটছে, যে মর্গানের বিবর্তন তত্ত্ব একটু পরে আমরা পড়ব, কিন্তু মর্গানের বিবর্তন তত্ত্ব না, মর্গানের পরিবারের বিবর্তন তত্ত্ব আমরা একটু পরে পড়ব, কিন্তু কম বেশি এই পরিবারের ধারণা সব ক্ষেত্রেই সিমিলার, যেখানে যৌন বাসনা চরিতার্থ করা হয়, যেখানে সন্তান জন্মদান এবং লালন পালন করা হয়, এবং যেখানে অর্থনৈতিক উদ্দেশ্য সহ অন্যান্য যাবতীয় উদ্দেশ্য মানে সফল করানোর চেষ্টা করা হয়। আসো এরপরে দেখি পরিবারের বৈশিষ্ট্য। পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা কি, সমাজ জীবনে মানুষ পরিবারের মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ
মানুষ যে সামাজিক জীব, মানুষ যে সামাজিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে, সেই জায়গার বৈধ স্বীকৃতি মানুষ পায় হচ্ছে পরিবারের মাধ্যমে। তোমার বাবা, আমরা যখন বিবাহের মাধ্যমে পড়ছিলাম যে বিবাহের মাধ্যমে সন্তান যে হবে সেই সন্তান বৈধ সন্তান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এবং এই পুরা কনসেপ্টটা কার্যকরী হয় পরিবারের মাধ্যমে, অর্থাৎ বিবাহ হচ্ছে পরিবারের ভিত্তি স্বরূপ। ঠিক আছে, ওই যে বেজ অ্যান্ড সুপারস্ট্রাকচার পড়ছিলাম না, আমার যদি এই জায়গায় সুপারস্ট্রাকচার হয় পরিবার, বেজ হচ্ছে আমার বিবাহ। আসো, পরিবার সমাজের প্রাথমিক একক বা হচ্ছে ইউনিট, অর্থাৎ একদম মূল একক হচ্ছে তোমার পরিবার, এবং অনেকগুলো পরিবার মিলে একত্রে একটা সমাজ গঠিত হয়। অর্থাৎ তুমি তোমার মহল্লার কথাই চিন্তা করো না, তোমার মহল্লার মধ্যে মনে করো কালু মামা আছে, কালু মামার পরিবার আছে, রাজু মামার পকেট পরোটা নিয়ে তার একটা পরিবার আছে, হ্যাঁ, 30 টাকায় যে একটা সিদ্ধ ডিম সহ 3টা পরোটা, আনলিমিটেড সবজি, যাই হোক। তো এই যে তোমার কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো তুমি যখন মাথায় নিবা যে পরিবার অনেকগুলো মিলে, মনে করো একটা পরিবার, 2টা পরিবার, 3টা পরিবার, 4টা পরিবার, 5টা পরিবার, এরকম মনে করো হাজার 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 পরিবার মিলে একটা পুরা গোটা মহল্লা হয়েছে, রাইট? এই কনসেপ্টটা কি, যে পরিবার হচ্ছে আমার সমাজ গঠনের একক বা প্রাথমিক ইউনিট। এরপরে পরিবার একটি আদর্শ নিরাপত্তামূলক প্রতিষ্ঠান। পরিবার একটি আদর্শ নিরাপত্তামূলক প্রতিষ্ঠান কেন? এই জায়গার মধ্যে সকল রকমের নিরাপত্তা নিশ্চিত করা হয়। যেমন যেমন মনে করো তোমার একজন বোন আছে, তুমি ইন্টারে কলেজে পড়ো, এবং তোমার বোন লেটসে তোমার চেয়ে 1-2 বছরের জুনিয়র, সে হচ্ছে 9-10-এ পড়ে। কোনো একটা বখাটে রাস্তায় তাকে ইফটিজিং করলো এবং সে তোমাকে এসে জানাইলো যে ভাইয়া আজকে আমার এই কাহিনী হয়েছে, এবং তুমি সেই ছেলেটাকে খুব ভালো করে চিনো যে এই 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 চ্যাংরা হচ্ছে আমার কি বলে এলাকারই কোনো একটা ফাত্রা পোলা। হ্যাঁ, তো তুমি কি সেই জায়গায় একা বসে থাকবা যে নিজের বোনের ইফটিজিংয়ের প্রতিশোধ নিবা না? তাকে গিয়া তো আগে একদম শটায় আমার করে 2টা চর মারবা, রাইট? এই যে কাজটা করতেছো, এই কাজের ভিত্তি কি? এই কাজের ভিত্তি হচ্ছে সে তোমার বোন, তোমার মধ্যে, তোমার সাথে এবং তার সাথে একটা রক্তের সম্পর্ক আছে, জ্ঞাতি সম্পর্ক আছে, এবং তোমরা সবাই একটা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। ঘটনা যদি আরও সিরিয়াস হয়, তোমার বাবা গিয়ে একটা মামলা ঠুকে দিয়ে আসবে, এবং আল্লাহ না করুক কারো পরিবার এরকম না হোক। সো এই যে তোমার ভিত্তিগুলো হচ্ছে, এই যে কাহিনীগুলো হচ্ছে, এই কাহিনীগুলো কিভাবে হচ্ছে? এই কাহিনীগুলোর পিছিয়ে নিরাপত্তা যে নিশ্চিত করা, সেই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমাদের পরিবার। এরপরে আসো অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তা কি? আজকের দিনে মনে করো তুমি ভার্সিটিতে যাও, তুমি ভার্সিটিতে যাওয়ার পর মনে করো তোমার বাসা হচ্ছে লেটসে দিনাজপুর, এবং তুমি আমার ভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। তুমি সেই দিনাজপুর উত্তরবঙ্গ থেকে নামতে নামতে চট্টগ্রামে দক্ষিণবঙ্গে আসছো। দক্ষিণবঙ্গে আসার পর তোমার একটা অসুস্থ হয়েছে, যেখানে তুমি মনে করো আমার মতোই নিজের টাকায় চলতেছো, সমস্যা নেই, কিন্তু কোনো একটা অসুস্থতা হয়েছে এবং সেই অসুস্থতার টাকা বিয়ার করার মতো অ্যাবিলিটি তোমার নাই। তো এই যে সমস্যাটা হইলো, এই সমস্যার মধ্যে তুমি কাকে কল করবা সর্বপ্রথম? হ্যাঁ আব্বু, আমার তো জ্বর হয়েছিল, ডেঙ্গু টেস্ট করা লাগবে, 5,000 টাকা দিতে পারবা, খুব ভালো হয়। অর্থাৎ তুমি তোমার অর্থনৈতিক নিরাপত্তার জন্য কার কাছে গেলা? তোমার পরিবারের কাছে গেলা। ঠিক আছে, এরপর পরিবার হচ্ছে একটা সমাজ স্বীকৃত একটি প্রতিষ্ঠান, অর্থাৎ সেই জায়গার মধ্যে সমাজের একটা স্বীকৃতি আছে, যেটা একটা নিজস্ব মূল্যবোধ, নিজস্ব আদর্শ, নিজস্ব রীতিনীতি, নিজস্ব শিল্পকলা, মানে নিজস্ব কী বলে ওটাকে, মানে চিন্তা চেতনা ইত্যাদি দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ এই যে পরিবার আছে, সেটা একটা সামাজিক স্বীকৃতি আছে। পরিবারের মধ্যে যখন স্বামী স্ত্রী একত্রে বসবাস করবে, যখন তাদের সন্তান সন্ততি থাকবে, সেই সন্তান সন্ততি হবে বৈধ, এবং সেই স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাও কি মানুষ খারাপ চোখে দেখবে না, কারণ তারা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ, তারা হচ্ছে পরিবার। এরপর পরিবারের দায় দায়িত্ব শুধুমাত্র সন্তান জন্মদানে সীমাবদ্ধ নয়, বরং সার্থকভাবে সন্তান লালন পালন ও সেবা যত্নের মাধ্যমে সুনাগরিক গড়ে তোলা। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে পরিবার শুধুমাত্র সন্তান জন্ম দেয় না। হ্যাঁ, কিছু পরিবার আছে এরকম যে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার পরে আরে দূর বখাট হয়ে গেছে সন্তান, কোনো প্যারা নাই, সন্তান নেশা, জুয়া, ইয়াবা, মদ সব কিছু খাচ্ছে, কোনো প্যারা নাই। হ্যাঁ, তারপর মনে করো আমি একজনকে চিনি, বা একজনের নাম শুনছি আর কি, এই লোক ভদ্রলোক হচ্ছে একটা ব্যাংকের ম্যানেজারের সন্তান, একটা স্বনামধন্য ব্যাংকের ম্যানেজারের সন্তান। এই লোক হচ্ছে তোমার যত রকমের নেশাদ্রব্য আছে, হেরোইন টেরোইন সব, মদ সব, সিগারেট সব খায়, তার কাছে সিগারেট খুবই নগণ্য বিষয়। সে কি আলটিমেটলি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলো? এরা এই লোকের মনে করে রেপুটেশন এতটাই খারাপ যে এই লোক হচ্ছে একসাথে 2-3টা মেয়ে ম্যানেজ করতে, অর্থাৎ ডাবল টাইমিং, ট্রিপল টাইমিং এসব করতেছে। সো এটা কি আসলেই সুনাগরিক হিসেবে ইনি গড়ে উঠতে পারলেন? না, পারলেন না। তাইলে পরিবার কি তাকে ভালো মতো শিক্ষা দিতে পারছে? না, পারে নাই। বাবা মা হিসেবে তাইলে তারা কি ব্যর্থ? পরিবারের দায়িত্ব শুধুমাত্র সন্তান জন্মদানই না, পরিবারের দায়িত্ব সেই মানুষটাকে মানুষের মতো গড়ে তোলা, সেই মানুষটাকে সুশিক্ষা দেয়, সেই মানুষটাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
ঠিক আছে? সুনাগরিক হিসেবে গড়ে তোলা কি, আমি তোমার উদাহরণ দিই। তোমার বাবা মা কষ্ট করে মনে করো 2250 টাকা দিয়ে তুমি কি কিনছো, একাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিনছো, বিশাল কষ্ট করে তোমার এই বাবা মা এই টাকাটা জোগাড় করে দিছে, তোমাকে হাতে একটা ফোন দিছে, এবং মনে করো তোমার বাসায় ওয়াইফাই খুব কষ্ট করে ম্যানেজ করে দিছে পাশের বাসা থেকে, হ্যাঁ। এই বিষয়গুলো কষ্ট তোমার জন্য ত্যাগ স্বীকার করছে কেন? যাতে আমার ছেলে বা আমার মেয়ে মানুষের মতো মানুষ হয়, কোনো একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে এবং রাষ্ট্রের সেবা করতে পারে। সো তারাও আলটিমেটলি কী চায়? তারাও আলটিমেটলি চাচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে যে সন্তান হয় সেই সন্তান যাতে সুনাগরিক হয়। এরপর বিভিন্ন সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের মতে পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবার বিবাহের মাধ্যমে গড়ে ওঠে এবং নারী পুরুষের বৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে সহায়তা করে। অর্থাৎ পরিবারের গঠন কি বা ভিত্তি কি? বিবাহ। ওই অ্যাগেইন বেজ অ্যান্ড সুপারস্ট্রাকচার দিয়ে আমি কার্ল মার্ক্সের থিওরি বুঝাইছিলাম না? এটা যদি হয় আমার বিবাহ, তাহলে এই উপরেরটা কি আমার? উপরেরটা হচ্ছে আমার পরিবার, এবং নিচেরটা নিয়ে যদি আমি নাড়াচাড়া করি তাহলে উপরেরটাও আমার ভেঙে যাবে। অর্থাৎ আমার পরিবারের মেইন ভিত্তি বা মেইন বেজ হচ্ছে এই বিবাহ। ওকে, এরপর পরিবার সমাজ জীবনে স্থায়ী ও বিশ্বজনীন প্রতিষ্ঠান, অর্থাৎ সেটার কোনো নিঃশেষ হবে না। তুমি আমেরিকাতে যাও সেখানেও পরিবার আছে, তুমি ইন্ডিয়াতে যাও সেখানেও পরিবার আছে, তুমি বাংলাদেশে পরিবার আছে, দক্ষিণ সুদানে গেলা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সেখানেও পরিবার আছে, ফিলিস্তিন সে জায়গার কোনো অস্তিত্বই বর্তমানে ওয়ার্ল্ড ম্যাপে নাই, দুঃখজনক অবশ্যই, সেখানেও পরিবার আছে। অর্থাৎ সেই জায়গা পৃথিবীর প্রত্যেকটা আনাচে কোনাচে তুমি পরিবারের দেখা পাবা, এবং এই পরিবার ধারণা হচ্ছে বিশ্বজনীন, এবং এটা কি? এটা হচ্ছে স্থায়ী, অর্থাৎ এটা টিকবে আগামী 100, 200, 300 বছর পর। তোমার হাতের ফোনটা হয়তো বা আর লাগবে না, তুমি গ্লাস বা গগলস পরে আসো, সেই গগলসের মধ্যে তুমি স্ক্রিনের মধ্যে সব কিছু দেখতে পাবা, যারা আয়রন ম্যান মুভি দেখছো, জার্ভিস আর কি। সো এই বিষয়গুলো তোমার সকল কিছু চেঞ্জ হবে, টেকনোলজি চেঞ্জ হবে, নিয়মকানুন চেঞ্জ হবে, রীতিনীতি চেঞ্জ হবে, সংস্কৃতি পড়ছিলাম মনে আছে? সংস্কৃতি চেঞ্জ হবে, সংস্কৃতি পড়ছিলাম নাকি? সংস্কৃতি হয়তো সেকেন্ড পেপারে আছে, সরি সংস্কৃতি সেকেন্ড পেপারে আছে। এই সংস্কৃতি পড়বো আমরা, সেই সংস্কৃতি কি চেঞ্জ হবে, সকল কিছু চেঞ্জ হবে, কিন্তু পরিবার কখনো চেঞ্জ হবে না। পরিবার কি? পরিবার হচ্ছে স্থায়ী ও বিশ্বজনীন, ঠিক আছে? পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রত্যেক মানুষই কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করে, এবং এই পরিবার বৃহত্তর সমাজের ক্ষুদ্রতম একক হিসেবে গণ্য হয়ে থাকে। ওই একদম সোজা কথা যে প্রাথমিক একক বা ইউনিট কি? প্রাথমিক একক বা ইউনিট হচ্ছে পরিবার। গতিশীলতা হচ্ছে পরিবারের একটি বৈশিষ্ট্য। গতিশীলতা কি? গতিশীলতা হচ্ছে প্রতিটি পরিবারের একটি বৈশিষ্ট্য, এবং এই জায়গার মধ্যে একজন নতুন সদস্য আসে, একজন পুরান সদস্য মারা যায় সাধারণত আর কি। হ্যাঁ, এটা সংখ্যাটা একটু ব্যত্যয় ঘটে, সাধারণত অনেকজন জন্মগ্রহণের পরেই সাধারণত একজন বয়স্ক লোক মারা যায়। অর্থাৎ আমার নানা যখন মারা যায় আর কি, আমি যখন ইন্টার পরীক্ষার আর 3 মাস বাকি হয়তো স্মৃতিচারণ করতেছি, আমার সেই নানা যখন মারা যায় তখন তার নাতির সংখ্যা হয়তো প্রায় 21 জন, অর্থাৎ আমি সহ আর কি, তার নাতির সংখ্যা প্রায় 21 জনের মতো। তাহলে জন্মগ্রহণ করলো কি? জন্মগ্রহণ করলো 21 জন, মারা গেল কি? একজন। তাহলে যে 20 জন জনসংখ্যা পৃথিবীতে বেশি আসলো, এর মধ্যে আমি কাউন্ট করিনি তার সন্তানদের কথা। আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে এখন প্রশ্ন, ভাই 21 জন কি মানে কতজন? আমাদের মানে মা বাবারা হচ্ছে মানে আমাদের মা বাবা না, আমার মায়ের পরিবার হচ্ছে তারা 9 ভাই বোন, অর্থাৎ আমার নানার 9 জন সন্তান ছিলেন। আচ্ছা, যাই হোক, কাহিনী হচ্ছে পরিবার হচ্ছে গতিশীল, যে একজন মারা যাবে একজন আসবে, এটাই স্বাভাবিক, এখানে বিচলিত হওয়ার কিছু নাই। এরপর পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো পরিবারের সদস্যের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে। নিবিড় সম্পর্ক কি? যাই হয়ে যাক না কেন আমি আমার ভাইকে বাঁচাবো, যাই হয়ে যাক না কেন আমি আমার বোনকে বাঁচাবো, যাই হয়ে যাক না কেন আমি আমার বাবাকে সব ক্ষেত্রে ডিফেন্ড করবো, যাই হয়ে যাক না কেন আমার বাবা আমার জন্য ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকে, তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক থাকে। আমি তোমার উদাহরণ দিই, যে তোমার সাথে তোমার কোনো ভাই বোনের সম্পর্ক, তুমি বা যদি ভাই বোন না থাকে, মনে করো তুমি যদি আমার মতো একমাত্র সন্তান হও, তোমার সাথে তোমার মা বা তোমার সাথে তোমার বাবার যে সম্পর্ক, সেই বাবার সম্পর্কটাকে একদম গভীর, একদম গহীন। অর্থাৎ পৃথিবীর সকল বন্ড ভাঙতে পারে, কিন্তু তোমার বাবা মার সাথে তোমার বন্ড ভাঙবে না। ওকে, পরিবারের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পরিবার সমাজের স্থায়িত্ব রক্ষা করে থাকে। অর্থাৎ সমাজ ব্যবস্থা টিকে আছে মূলত এই পরিবারের কারণেই। সমাজ ব্যবস্থা, পরিবার যদি না থাকতো, আজকের দিনে মনে করো যে যার সাথে যৌনাচারে লিপ্ত হোক না কেন, সমাজ স্বীকৃতি দেওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ যাই হয়ে যাক না কেন হোক, সমস্যা নাই, এরকম কোনো একটা ধারণা যদি হইতো, এরকম কোনো একটা কনসেপ্ট যদি হইতো, তখন দেখা যেত যে সমাজ ব্যবস্থায় ভেঙে পড়ছে, সমাজ ব্যবস্থায় আর স্থায়ী নাই। ওকে, তো পরিবারের গুরুত্ব অপরিসীম, এবং পরিবারের বৈশিষ্ট্যগুলো আমরা বিশাল বৈশিষ্ট্যগুলো দেখলাম। একটা কথা বলে রাখি, এই পরিবারের বৈশিষ্ট্যগুলা তোমার গ অথবা ঘ মার্কের প্রশ্নে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে?
এরপর পরিবারের উৎপত্তি ও বিবর্তন তত্ত্ব। বিবর্তন তত্ত্ব আমরা একজনের বিবর্তন তত্ত্ব পড়ব, সেটা হচ্ছে মর্গানের বিবর্তন তত্ত্ব। মর্গান, সমাজবিজ্ঞানী মর্গানের একটা বিবর্তন তত্ত্ব আছে পরিবার সম্পর্কে। কি বলছে উনি, আসলে দেখার চেষ্টা করি যে পরিবার সম্পর্কে অধিকাংশ জনগোষ্ঠীর নিজস্ব কিছু লোককাহিনী আছে। সমাজবিজ্ঞানী মর্গান, তারপর হচ্ছে লুবক এবং ব্রিফল্ট পরিবারের উৎপত্তি সম্পর্কে তারা তিনজন সমাজবিজ্ঞানীর নাম আমরা পাই। একজন হচ্ছে মর্গান, একজন লুবক এবং আরেকজন হচ্ছে ব্রিফল্ট। এরা পরিবারের উৎপত্তি প্রসঙ্গে আদিম সমাজে যৌনাচারের কথা বলছেন এবং তাদের মতে মানবজাতির প্রাথমিক অবস্থায় অবাধ যৌনাচার প্রচলিত ছিল। তখন স্থায়ী বৈবাহিক বন্ধনের প্রচলন ছিল না, তাই তখন পরিবার কিংবা কোনোটারই অস্তিত্ব থাকার কথা নয়। কিন্তু তাদের এই মতবাদকে সমালোচনা করে সামাজিক নৃবিজ্ঞানী ওয়েস্টমার্ক তার হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, আরেকটা বইয়ের নাম আমরা পাইছি যে ওয়েস্টমার্কের লেখা কি হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, এই গ্রন্থের মধ্যে বলেন যে মানুষ শুরু থেকেই একক বিবাহ ভিত্তিক পরিবারে বসবাস করত, অর্থাৎ তখন থেকেই পরিবারের উৎপত্তি লক্ষ্য করা যায়। অর্থাৎ একক বিবাহ কি একজন পুরুষ এবং একজন নারীকে কেন্দ্র করে। মর্গান এই কথা স্বীকার করতে অস্বীকৃতি জানায়। তিনি বিভিন্ন রকমের স্টেজের কথা বলেন, যেমন একদম সৃষ্টির শুরুর দিকে মর্গান মনে করতেন যে মানুষজন আপন ভাই বোনের মধ্যে বিবাহ করত। অর্থাৎ আমি তো মনে করি একমাত্র ছেলে, মনে করো আমার একজন বোন ছিল, আপন বোন, প্রাচীনকালের কথা বলতেছি, যেটা মানে বর্তমান সময় কল্পনা করা যায় না, যেটা খুবই জঘন্য একটা কাজ। সেটা হচ্ছে যে নিজের আপন ভাই বোনকে বিয়ে করা আর কি। সো এই কাজটা হচ্ছে মর্গানের মধ্যে একদম প্রাচীন সমাজের মধ্যে করতো। আসলে দেখি পরবর্তীতে কি বলা হয়েছে। নৃবিজ্ঞানের জনক এল হেনরি মর্গান। তাহলে সামাজিক নৃবিজ্ঞানের জনককে, সামাজিক নৃবিজ্ঞানের জনক হচ্ছে এল হেনরি মর্গান। এবং এই এল হেনরি মর্গান 1877 সালে তার এনশিয়েন্ট সোসাইটি, কোন বই, তার এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থের মধ্যে পরিবারের বিবর্তন সম্পর্কে একটা ধারণা দেন, যেখানে তিনি প্রথম বলেন হচ্ছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার সম্পর্কে, অর্থাৎ কনসেঙ্গুইন ফ্যামিলি। এই কনসেঙ্গুইন ফ্যামিলিটা কি? কনসেঙ্গুইন ফ্যামিলির মধ্যে মানুষজন নিজের আপন ভাই বোনকে বিবাহ করে, ঠিক আছে। এরপর পুনালুয়ান পরিবার। পুনালুয়ান পরিবার কি? পুনালুয়ান পরিবার হচ্ছে দলগত বিবাহ। আমি তোমার যেটা ফাঁকা একটা স্লাইড নেই। প্রথম হচ্ছে রক্ত সম্পর্কের পরিবার। ওকে, প্রথমে হচ্ছে রক্ত সম্পর্কের পরিবার, তারপরে কি, তারপরে হচ্ছে আমার দলগত পরিবার। তারপরে হচ্ছে আমার পুনালুয়ান পরিবার, বা পুনালুয়ান তো গেল, সরি, সিন্ডিয়াসমিয়ান পরিবার। দলগত পরিবার যাওয়ার পর সিন্ডিয়াসমিয়ান পরিবার। আরো দুইটা ক্ষেত্র আমরা পড়ব, সেই দুইটা ক্ষেত্র হচ্ছে আমার পিতৃতান্ত্রিক পরিবার, বানানটা ভুল হয়েছে, পিতৃতান্ত্রিক পরিবার। তারপরে হচ্ছে আমার পিতৃতান্ত্রিক পরিবার গেল, তারপরে হচ্ছে আমার কি একক বিবাহ ভিত্তিক পরিবার। একক বিবাহ ভিত্তিক পরিবার। আসো, দলগত পরিবার, সিন্ডিয়াসমিয়ান পিতৃতান্ত্রিক পরিবার, একক বিবাহ ভিত্তিক পরিবার। পরীক্ষার হলে কি করবা, এরকম বক্স করে ভিতরে লিখবা। আমার বোর্ডে লেখার কারণে হাতের লেখা একদমই সুন্দর হয় না, আর আমার হাতের লেখা এমন জঘন্য। সো আমার গেঞ্জির পিছে তো দেখতেই পারতেছো জঘন্য, অর্থাৎ জঘন্য আমার হাতের লেখাও, ঠিক আছে। আসো, এরকম হচ্ছে ফ্লো চার্টের মতো এঁকে দিবা অ্যারো দিয়ে, এবং নিচে লিখবা হচ্ছে ছক কি, মর্গানের পরিবার সম্পর্কিত বিবর্তন তত্ত্ব, ফুল মার্কস। আসো এবার বিস্তারিততে যাই, কি বলা হয়েছে। পুনালুয়ান পরিবার কি? পুনালুয়ান পরিবার হচ্ছে
আমার দলগত পরিবার যেটা হচ্ছে আমরা দলগত বিবাহের মধ্যে যেটা শিখছিলাম সেটাই, যে একগুচ্ছ আপন ভাই বোন থাকবে, তারা র্যান্ডম কিছু কী বলে এটাকে ছেলে মেয়েকে বিবাহ করার জন্য সিলেক্ট করবে। অর্থাৎ একগুচ্ছ আপন মেয়ে মানে বোন থাকলে, অর্থাৎ আমরা তোমার মনে করো 3 বোন আসো, তো তোমরা 3 বোন থাকলে র্যান্ডম 3টা মানে ছেলে নিয়ে আসবা, র্যান্ডম 3টা ছেলে নিয়ে এসে একসাথে বিবাহ করবা একই ছাদের নিচে, সেটাকে আমরা বলতেছি দলগত বিবাহ। উল্টাটাও হইতে পারে যে তোমরা 3 ভাই আসো, র্যান্ডম 3টা মেয়ে নিয়ে আসবা, তাদেরকে বিবাহ করবা একই ছাদের নিচে একসাথে, এবং সেটা হচ্ছে আমার কি দলগত বিবাহ বা পুনালওয়ান পরিবার, পুনালওয়ান ফ্যামিলি। এরপরে হচ্ছে সিন্ডাসমিয়ান পরিবার, বা হচ্ছে যাকে আমরা কি বলতেছি, এই সিন্ডাসমিয়ান পরিবারের বৈশিষ্ট্য কি? সিন্ডাসমিয়ান পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য থাকে, মানে আমি প্রথমে বিবাহ করবো, আমি তোকে মেইন একটু বুঝাই আগে। এই সিন্ডাসমিয়ান পরিবারের বৈশিষ্ট্য থাকে, আমি তোমাকে শুরুতে বিবাহ করব, এবং বিবাহ শেষ করার পর যখন সন্তান হবে তখন আমার ডিভোর্স হয়ে যাবে, তখন হাজব্যান্ডের রাস্তায় আরেকজনকে বিয়ে করবে, ওয়াইফের রাস্তায় আরেকজনকে বিয়ে করবে। সেই নতুন পরিবারে যখন আমার, অর্থাৎ আমি একটু লিখি, প্রথমে কি আমার প্রথমে হচ্ছে আমার বিবাহ করব, আমি প্রথমে হচ্ছে আমি বিবাহ করব, এবং বিবাহ করার পর যখন আমার সন্তান হয়ে যাবে, সেই সন্তান হওয়ার সাথে সাথে আমি ডিভোর্স দিয়ে দেব, ডিভোর্স। এবং এই জায়গায় কনসেপ্টটা হচ্ছে যে আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হইলাম, দুইজন হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হওয়ার পর, মানে প্রথমে একটা সন্তান, দুইজন হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হইলাম, দুইজন হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হওয়ার পর আমার সন্তান হলো, সন্তান হওয়ার পর আমরা দুইজনের রাস্তায় আবার চলে গেলাম, সেখান থেকে আমরা দুইজন আরেকজনের সাথে মিলিত হয়ে আরেকটা সন্তান উৎপাদন করলাম, আরেকটা সন্তান উৎপাদন হওয়ার পর আরেকজন নতুন যার সাথে বিবাহ করলাম, সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। অর্থাৎ এই জায়গায় মেইন কনসেপ্ট হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না সন্তান উৎপাদন করব ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকব। অর্থাৎ সন্তান উৎপাদন করা শেষ, টাটা গুড বাই, সি ইউ অ্যাগেইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিন্ডাসমিয়ান পরিবার। ওকে, এটা শুধুমাত্র আমেরিকান অধিবাসীদের মধ্যে এই পরিবারের সূত্রপাত হয়েছিল। ঠিক আছে, এবং এই উপরের যে পুনালওয়ান পরিবার আছে, সেই পুনালওয়ান পরিবার হচ্ছে যে উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতির মধ্যে দেখা গেছিল। ঠিক আছে, এই উদাহরণগুলো একটু মনে রাখবা, এবং ওই ছকটা যেটা তোমাকে আইকা দিছি, কোন ছকটা, এই ছকটা তুমি একটু আইকা যদি দিতে পারো এনাফ। এই জায়গায় যদি পুনালওয়ান পরিবার দাও কোনো সমস্যা নেই, পুনালওয়ান দলগত পরিবার সেম কথা। ঠিক আছে, আচ্ছা এরপর পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার কি? পিতৃতান্ত্রিক পরিবার হচ্ছে যে জায়গার মধ্যে পিতা হচ্ছে আমার কর্তা, এবং পিতা তার নিজের কর্তৃত্ব বোঝানোর জন্য পিতা হচ্ছে সব রকমের ডিসিশন দিচ্ছে, পিতা হচ্ছে আমার সব রকমের ভালো নাকি মন্দ সেই, অর্থাৎ পিতা হচ্ছে সকল রকমের হর্তাকর্তা যে জায়গার মধ্যে, সেটা হচ্ছে আমার পিতৃতান্ত্রিক পরিবার। এবং এই পিতা যেহেতু আমার সকল কিছুর হর্তাকর্তা, পিতা বা হচ্ছে পুরুষ তার নিজের মানে কি বলে এটাকে জাহির করতে, নিজেকে জাহির করার জন্য, অর্থাৎ আমি যে খুব বড় হ্যাডোমালা, খুব বড় হ্যাডোমালা, সেই হ্যাডোমালা জাহির করার জন্য এই পিতা হচ্ছে আরও 3-4 জনকে বিয়ে ঠিয়ে করে চলে আসে, অর্থাৎ তার একাধিক ওয়াইফ থাকে। এটাকে আমরা বলতেছি বহু বিবাহ বা হচ্ছে পলিয়ান্ড্রি। ঠিক আছে, বা পলিজিনি আর কি, এই যে পলিজিনাস ফ্যামিলি নামে পরিচিত। অর্থাৎ সে খুব হ্যাডম দেখানোর জন্য কি করতেছে, আরও বিবাহ করে চলে আসতেছে। এরপর হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার, যেটা বর্তমানের মধ্যে আমরা দেখতে পাই। বর্তমানের মধ্যে তোমার বাবা মা বা আমার বাবা মা বা আমার নানা দাদা, এরা সকলেই কি ছিল, এরা সকলেই হচ্ছে একক বিবাহ পরিবারের মধ্যে আবদ্ধ ছিল। তবে কিছু ক্ষেত্রে এর এক্সেপশন এখনও পর্যন্ত হয়। এখনও পর্যন্ত আমি বেশ কয়েকটা পরিবারকে চিনি যারা হচ্ছে যেখানে হচ্ছে যে হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ডের মধ্যে মনে করো ক্যারেক্টার একটু ঝামেলা আছে, এবং ঝামেলা থাকার কারণে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন ডাবল টাইমিং করতে পারে, তেমনইভাবে তারা বিবাহের মধ্যেও ডাবল টাইমিং করে। ঠিক আছে, সো আদিম সমাজের মধ্যে এর অনুপস্থিতি দেখা যেত, এই যে আদিম সমাজের মধ্যে এর অনুপস্থিতি দেখা যেত, কিন্তু বর্তমান সমাজে কি এটা খুব নর্মাল, এবং বর্তমান সমাজের মধ্যে একটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে স্টেবল পরিবার ব্যবস্থা হচ্ছে আমাদের এই একক বিবাহ ভিত্তিক পরিবার। এরপর পরিবারের প্রকারভেদ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একটু মনোযোগ দিয়ে দেখবা। পরিবারের প্রকারভেদের মধ্যে কি পাই আমরা? ক্ষমতার মাত্রার ভিত্তিতে প্রকারভেদ। ক্ষমতার মাত্রার ভিত্তিতে কি? একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারের মধ্যে কি, পিতাই হচ্ছে সকল রকমের হর্তাকর্তা। মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে এই যে পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে হচ্ছে মাতা হচ্ছে সকল রকমের হর্তাকর্তা। অর্থাৎ পিতৃতান্ত্রিক পরিবারে পিতা সকল রকমের পরিবার ডিসিশন দেয়, মাতৃতান্ত্রিক পরিবারে মাতা সকল রকমের পরিবার ডিসিশন দেয়। এবং এই জায়গায় পিতা নিজেকে জাহির করার জন্য 2-3টা বিবাহ করে থাকে, অর্থাৎ 2-3 জন ওয়াইফকে সে নিজের করে নেয়। এবং এই জায়গার মধ্যে মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যেও সেম কাহিনী ঘটে, সে নিজের মাতৃত্ব বা নিজের
আমি যে এই পরিবারে হত্যা কথা সেটা জাহির করার জন্য 2-3 জন পুরুষকে বিবাহ করে। এবং উভয় সমাজের মধ্যে উত্তরাধিকার সূত্রে এই পিতৃতান্ত্রিক পরিবার বা একটু একটু পরে আমরা হয়তো পাবো পিতৃসূত্রীয় পরিবার আছে নাকি আমি জানি না, আচ্ছা নাই যেহেতু একবারে এটার মধ্যে আমি বলে দিই, এই পিতৃতান্ত্রিক পরিবারের মধ্যে সম্পত্তির উত্তরাধিকারীর মালিক হয় মূলত পিতাকে কেন্দ্র করে, মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে সম্পত্তির উত্তরাধিকারীর মালিক হওয়া যায় মাতাকে কেন্দ্র করে। অর্থাৎ এই মাতৃতান্ত্রিক পরিবার বর্তমানে বাংলাদেশের মধ্যে গারো এবং খাসিয়া কই লেখা আছে আমি জানি না, দক্ষিণ ভারত, কোচিন, মালাবার পবিত্র স্থানে কতিপয় নির্দিষ্ট জাতির মধ্যে এবং বাংলাদেশে যে গারো এবং হচ্ছে খাসিয়া উপজাতির মধ্যে এই মাতৃতান্ত্রিক পরিবার এখনো পর্যন্ত দেখা যায়। লেখা যেহেতু আছে আর লিখি নাই, ঠিক আছে। আর পিতৃতান্ত্রিক পরিবার কি? পিতৃতান্ত্রিক পরিবার হচ্ছে সাধারণত আমাদের সকল কী বলে আর কি ভরণ পোষণের দায়িত্ব বা হচ্ছে সকল রকমের নিরাপত্তার দায়িত্ব, অর্থনৈতিক নিরাপত্তা, এই সকল কিছু দিয়ে থাকে হচ্ছে আমাদের পিতা বা আমাদের যে বাবা থাকে তিনি। এরপর স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে বা বিবাহের পরিবার কী বলে রেখে বিবাহ পদ্ধতির ভিত্তিতে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে কি? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে হচ্ছে এই জায়গার মধ্যে আমার একটা মিনিট, এই জায়গার মধ্যে একটা তুমি গ্রাফ আঁকতে পারবা। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে তুমি লিখবা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে সেখানে তুমি লিখবা দুইটা পার্ট, একটা হচ্ছে একক বিবাহ বা একক পরিবার আর কি, একক বিবাহ ভিত্তিক পরিবার বা একক বিবাহ ভিত্তিক পরিবার, একক বিবাহ ভিত্তিক পরিবার, বহু বিবাহ ভিত্তিক পরিবার। বহু বিবাহ ভিত্তিক পরিবারের মধ্যে আবার তিনটা পার্ট কি কি? একটা হচ্ছে বহু পতিক, একটা হচ্ছে বহু পত্নিক এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে যুগ্ন পরিবার। ঠিক আছে, এই গ্রাফটা তুমি পরীক্ষা হলে আঁকায় দিবা, আঁকায় দিলে টিচারকে তুমি ভিজুয়ালাইজ করে দেবে। আমি বারবার বলি যে টিচার বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা খারাপ দিক হচ্ছে টিচার কখনো খাতা পড়ে না, তাকে হচ্ছে খাতা জোর করে পড়াইতে, ভাই দেখ আমি লিখছি আর তুই আমার মার্কস দে। সো এই হচ্ছে তোমার অবস্থা। সেই জায়গায় তুমি এরকম যদি গ্রাফ ব্যবহার করো, গ্রাফগুলো তুমি যদি নীলকালি দেখতে পারো, মোটামুটিভাবে আশা করে যে তুমি একটা ভালো মার্কস পাবা। আসো, যুগ্ন পরিবার বা গোষ্ঠী পরিবার আর কি, যুগ্ন বা গোষ্ঠী বা ভালোভাবে একটু যেহেতু বইয়ের মধ্যে লেখা আছে গোষ্ঠী, আমরা গোষ্ঠীটা লিখে দিই। আসো, একপত্নিক পরিবার কি? একপত্নিক পরিবার হচ্ছে যেখানে একজন পুরুষ ও একজন স্ত্রী থাকে, যেটা হচ্ছে আমরা স্বাভাবিক। বহুপত্নিক পরিবার মানে কি? পত্নী মানে কি? পত্নী মানে হচ্ছে মেয়ে বা হচ্ছে তোমার ওয়াইফ, যেখানে হচ্ছে অনেকজন ওয়াইফ থাকে, একজন ছেলে থাকে। বহুপতি মানে কি? পতি মানে হচ্ছে তোমার স্বামী, অর্থাৎ অনেকজন হাজব্যান্ড থাকে, একজন ওয়াইফ থাকে। গোষ্ঠী মানে কি? গোষ্ঠী মানে হচ্ছে দুই বা ততোধিক পুরুষে একত্রে দুই বা ততোধিক নারীর সাথে তোমার যৌন চাহিদা মিটিয়ে থাকে আর কি, যেই পরিবারের মধ্যে, সেটা হচ্ছে তোমার গোষ্ঠী পরিবার। ঠিক আছে, দলের সমন্বয়ে গঠিত হয়ে থাকে বা হচ্ছে দলগত পরিবারও বলতে পারো এটার মধ্যে, গোষ্ঠী পরিবার বা দলগত পরিবার। মেইন কনসেপ্ট কি? মেইন কনসেপ্ট হচ্ছে বহুপত্নিক, বহুপতিক, দলগত, এটা হচ্ছে আমার বহু বিবাহ পরিবার ভিত্তিক, এবং এটা হচ্ছে আমার একক বিবাহ পরিবার ভিত্তিক। ঠিক আছে, এরপরে স্বামী স্ত্রীর বাসস্থানের ভিত্তিতে, স্বামী স্ত্রীর বাসস্থানের ভিত্তিতে কি? একটা হচ্ছে পিতৃবাস, একটা হচ্ছে মাতৃবাস, একটা হচ্ছে নয়াবাস। পিতৃবাস কি? পিতৃবাস হচ্ছে বাংলাদেশের সমাজের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে আমি যখন একটা মেয়েকে বিবাহ করব তখন আমি তাকে আমার বাবার বাসায় নিয়ে যাব, আমি আমার বাবার বাসায় তাকে নিয়ে সুখে শান্তিতে আমার বাবা মা এবং আমার ওয়াইফ সহ এবং আমার ভবিষ্যতে যদি সন্তান-সন্ততি হয় তাদের সহ সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করব। মাতৃবাস কি? মাতৃবাস পরিবার হচ্ছে ঘর জামাই থাকা, যেটাকে আমরা বলি। তোমাদের এই ওয়ার্ডটা ইউজ করে না কখনো, তোমরা পরীক্ষার হলে তো ব্যবহার করবাই না, কিন্তু রিয়েল লাইফে কখনো ব্যবহার করবা না, কিন্তু আমি তোমাদেরকে ব্যবহার করে বুঝাচ্ছি, কারণ হচ্ছে এই জায়গায় এটা ছাড়া তোমাকে ভালোভাবে বোঝানোর মতো আর কোনো ওয়ে নেই। মাতৃবাস পরিবারের মধ্যে কি? ঘর জামাই থাকা, যেটাকে আমরা বর্তমান সমাজে বলি, যেখানে বিবাহের পরে মনে করো আমি একজন ছেলে, আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে পার্মানেন্টলি থাকবো, যেখানে আমার ওয়াইফ, তার হাজব্যান্ড এবং হচ্ছে
ওয়াইফের বাবা মা একত্রে বসবাস করে এবং ক্ষেত্র বিশেষে আমাদের সন্তান যদি হয় আমাদের সন্তানও সেইখানে বসবাস করে। নয়াবাস পরিবার কি? নয়াবাস পরিবার সাধারণত অনুপরিবারের মধ্যে দেখা যায়। নয়াবাস পরিবারটা জিনিসটা কি? নয়াবাস পরিবার হচ্ছে আমি আমার বাবার বাড়িতে থাকতেছি না, আমি আমার মার বাড়িতে থাকতেছি না, আমি এবং আমার ওয়াইফ শহরে নতুন করে একটা বাসা নিচ্ছি এবং সেই নতুন বাসায় নিজেদের মতো করে ছোট্ট একটা সুখের সংসার সাজাচ্ছি। এবং এইটা সাধারণত আমাদের তরুণ সমাজের মধ্যে খুব জনপ্রিয় একটা কনসেপ্ট। ইভেন আমার নিজেরও ভবিষ্যতে বিবাহের পর এই নয়াবাস পরিবারে থাকার ইচ্ছা আছে, ঠিক আছে। সো কাহিনী হচ্ছে বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার দেখা যায়, অর্থাৎ বর্তমানে কি পাশ্চাত্য সমাজ কি? পাশ্চাত্য সমাজ হচ্ছে সেই সমাজ যেই সমাজের মধ্যে তোমার পশ্চিমা বিশ্ব যেটাকে আমরা বলতেছি ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলা, ঠিক আছে। এরপর বংশমর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে একটা হচ্ছে পিতৃসূত্রীয়, একটা হচ্ছে মাতৃসূত্রীয়। আমরা আগে বলছিলাম সেই সেম কনসেপ্ট পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যেও। পিতৃসূত্রীয় পরিবার হচ্ছে সেই পরিবার যেই পরিবারের মধ্যে আমরা সম্পত্তির মালিক হই পিতার সাইড থেকে। মাতৃসূত্রীয় হচ্ছে সেই পরিবার যে পরিবারের মধ্যে আমরা সম্পত্তির মালিক এবং উত্তরাধিকার লাভ করে হচ্ছে মাতার মাধ্যমে। অর্থাৎ দুইটা কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট। এই যে দেখো, পিতার ধারায় সম্পত্তি এবং বংশনাম মর্যাদা, এবং আরেকটা কি মাতার ধারায় সম্পত্তি এবং বংশনাম মর্যাদা অর্জন করে। এটা আহামরি কঠিন কিছু না। এরপরে হচ্ছে অনুপরিবার, বর্ধিত পরিবার, যৌথ পরিবার। অনুপরিবার কি? অনুপরিবার হচ্ছে নয়াবাসের মধ্যে যেটা হয় যে আমি আমার বাবা মার সাথেও থাকতেছি না, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেও থাকতেছি না, আমি এবং আমার শুধুমাত্র ওয়াইফ আর ভবিষ্যতে যদি আমার সন্তান হয় আমরা এই কয়েকজন, অর্থাৎ দুই জেনারেশন একসাথে, আমি আমার সন্তান এবং আমি আমার ওয়াইফ, এই দুই জেনারেশন যখন একসাথে বসবাস করতেছে নতুন একটা বাসার মধ্যে, সেটাকে অনু বা একক পরিবার বলতেছে। এই অনু বা একক পরিবার সাধারণত আমরা শিল্পভিত্তিক সমাজগুলোতে দেখতে পাই। বর্তমানে এই পরিবার আস্তে আস্তে খুব বেশি জনপ্রিয় হওয়া শুরু করছে। এগেইন আমার নিজেরও পার্সোনালি ভবিষ্যতে ইচ্ছা আছে বিয়ের পর একটা অনু পরিবার গঠন করা, যেখানে আমরা নয়াবাস পরিবারের মতো থাকবো। এটা কি? এটা হচ্ছে আমার টু জেনারেশন, টু জেনারেশন। আচ্ছা, বর্ধিত পরিবার কি? বর্ধিত পরিবার হচ্ছে থ্রি জেনারেশন। বর্ধিত পরিবার কি? বর্ধিত পরিবার হচ্ছে থ্রি জেনারেশন। আর জয়েন্ট ফ্যামিলি কি? জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই বুঝি, ওটা পরে যাচ্ছি। বর্ধিত পরিবার হচ্ছে সেই পরিবার যেখানের মধ্যে হয় পিতৃবাস নাহলে মাতৃবাস করা হয়। অর্থাৎ আমি তো আসি, আমি আমার বাবা মার সাথে থাকবো, আর না হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকবো, এবং আমার সন্তান সন্ততি আমার সাথে থাকবে। অর্থাৎ আমার বাবা মা, আমি, আমার সন্তান সন্ততি, তিনটা জেনারেশন যখন একসাথে থাকবে তখন তাকে আমরা বর্ধিত পরিবার বলতেছি। আর এটা কি? আরটা হচ্ছে যৌথ পরিবার, যে পরিবারের মধ্যে তোমার খালা, ফুফু, চাচা, মামি, মামা, হ্যাঁ, একদম সব মনে করো পুরো খানদান একসাথে থাকতেছে, সেটাকে আমরা বলতেছি জয়েন্ট ফ্যামিলি। বর্তমানে এই ফ্যামিলি একদম দেখা যায় না বললেই চলে, তবে গ্রামে গঞ্জে ক্ষেত্র বিশেষে এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই জয়েন্ট ফ্যামিলি। এরপর পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে একটা হচ্ছে অন্তর্গোত্র, একটা হচ্ছে বহির্গোত্র। এটা হচ্ছে বিবাহের মতোই সেম। অন্তর্গোত্র কি? যখন মনে করে একজন ব্রাহ্মণ নিজের গোত্রের ভিতরে ব্রাহ্মণকে বিয়ে করতেছে, অর্থাৎ হিন্দু সমাজের মধ্যে সাধারণত এই রকমের পরিবার দেখা যায়, যেটা হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের রীতির ভিত্তিতে। যে এই জায়গার মধ্যে কি হয়? এই জায়গার মধ্যে হচ্ছে সাধারণত এই জায়গার মধ্যে কি হয়? সাধারণত একজন ব্রাহ্মণ যখন ব্রাহ্মণকে বিয়ে করে, ক্ষত্রিয় যখন ক্ষত্রিয়কে বিয়ে করে, শূদ্র যখন শূদ্রকে বিয়ে করে, বৈষ্ণব যখন বৈষ্ণবকে বিয়ে করে, তখন তাকে আমরা অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলতেছি। এবং বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার কি? যে জায়গার মধ্যে একজন ব্রাহ্মণ গিয়ে মনে করে একজন শূদ্র মেয়েকে নিয়ে বিয়ে করে চলে আসলো, বা এর উল্টাটাও হইতে পারে, একজন ব্রাহ্মণ মেয়ে যখন একজন শূদ্র ছেলেকে বিয়ে করে নিয়ে চলে আসলো। যদি এটা সম্ভব না, কিন্তু উল্টাটাই হয়, যে উঁচু বংশের ছেলে নিচু বংশের মেয়ে। কিন্তু এটা কিন্তু হয় প্রতিলোম পরিবার, অনুলোম পরিবার, মনে আছে? আমরা অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, বিবাহের মধ্যে পড়ছিলাম, পরিবারের মধ্যে না, একদম প্রথম লেকচারের মধ্যে। এটা কিন্তু হয়, সম্ভব। তো এই অনুলোম প্রতিলোম বিবাহ যখন এটার মধ্যে হয়, যেখানে হচ্ছে আমি আমার গোত্রের বাইরে বিয়ে করতেছি, সেটাকে আমরা বহির্গোত্র বিবাহ বলতেছি, ঠিক আছে। এরপরে কি? এরপরে হচ্ছে পরিবারের কার্যাবলী। পরিবারের কার্যাবলীর মধ্যে কি কি পড়ে? পরিবার হচ্ছে আমাদেরকে ভরণ পোষণ দেয়, পরিবার হচ্ছে আমাদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দেয়, পরিবার হচ্ছে আমাদেরকে সামাজিকভাবে থাকার জন্য একটা বৈধ অনুমতি দেয়। পরিবার কি করে? পরিবার হচ্ছে আমাদের সামাজিকীকরণ বিকাশে সহায়তা করে। পরিবার কি করে? পরিবার হচ্ছে আমরা যখন শিশু কিশোর হিসেবে থাকি আমাদের লালন পালন, অর্থাৎ সন্তান লালন পালনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র সন্তান লালন পালনে না, সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা এবং সেই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আসলে এরপর মানব সমাজে পরিবারের কার্যাবলী বহুমাত্রিক। সন্তান প্রজনন থেকে শুরু করে লালন পালন এবং তার সুষ্ঠু বিকাশ,
তাইলে আমরা একটা ভূমিকা কিন্তু পেয়ে গেছি। তাইলে কি কি? সন্তান প্রজনন থেকে শুরু করে তার লালন পালন এবং সুষ্ঠু বিকাশ, অর্থাৎ শুধুমাত্র সন্তান জন্ম দিলেই হবে না, তার লালন পালনও তোমাকে করতে হবে এবং একই সাথে তার সুষ্ঠু বিকাশও নিশ্চিত করতে হবে। অর্থাৎ তার সামাজিকীকরণে তোমাকে ভালো ভূমিকা রাখতে হবে, তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে, তাকে সামাজিক বিধিনিষেধ আরোপ করানো শেখাতে হবে। অর্থাৎ তাকে যে মনে করো সে যাতে একজন বড় মানুষকে অসম্মান না করে, সে যাতে ছোটদেরকে স্নেহ করে, এই বিষয়গুলো তার মধ্যে ইনপুট দিতে হবে। এবং এই ইনপুটগুলো কোথা থেকে আসে? এই ইনপুটগুলো আসে হচ্ছে পরিবারের মাধ্যমে। ওকে, পৃথিবীর সকল দেশের পরিবার কাঠামোতেই এ ধরনের ভূমিকা পালন করতে দেখা যায়। সামাজিক পরিবর্তনের সাথে পরিবারের ভূমিকাও পরিবর্তন ঘটছে। তবে পরিবারের কতকগুলো মূল কাজ রয়েছে যা বিশ্বের সব পরিবার পালন করে থাকে। কি কি মূল কাজ? আসো তো দেখি। কি কি মূল কাজ হইতে পারে বলো তো? যে সবাই একত্রে বসবাস করে, সবার মধ্যে একটা ভালোবাসার বন্ধন থাকে, এবং একই সাথে এই পরিবার যে আছে সেই পরিবারটা কি করে? সেই পরিবারটা হচ্ছে শিশুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটা হচ্ছে পুরো পৃথিবীতে সত্য। এবং একই সাথে যদি শিশু নাও থাকে, আমরা মানে নিমকফের সংজ্ঞায় পড়ছিলাম যে পরিবার হচ্ছে সেই এন্টিটি, যে এন্টিটির মধ্যে স্বামী স্ত্রী মোটামুটিভাবে একটা স্থায়ীভাবে বসবাস করে, যেখানে সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখন ভাই, পরিবারের মূল দায়িত্ব আপনি বলতেছেন বা বিশ্বজনীন দায়িত্ব বলতেছেন সন্তান ভালোভাবে মানুষের মতো মানুষ করে তোলা। সন্তান যদি আমার না থাকে তাহলে আমি কি করব? সন্তান না থাকলেও আমার আরও একটা আছে, যেটা হচ্ছে বিশ্বজনীন, সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা। অর্থাৎ হাজব্যান্ডের অর্থনৈতিক জনিত কোনো ইস্যু হলে সেটার সলভ ওয়াইফ দিবে, ওয়াইফের অর্থনৈতিক জনিত কোনো ইস্যু হলে সেটার সলভ হাজব্যান্ড দিবে। ওকে, আসলে পরি কি বলা হয়েছে? সমাজ স্বীকৃতভাবে জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষ পরিবার গঠন করে। অর্থাৎ জৈবিক চাহিদা পূরণ, যৌন চাহিদা পূরণ, এই বিষয়গুলা সারা পৃথিবীতে সকলের জন্য প্রযোজ্য। বিয়ের মাধ্যমে পরিবার নর-নারীর জৈবিক চাহিদা পূরণ করে। পরিবার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান বা প্রজনন এবং লালন পালন করা। এটি জৈবিক কাজের অন্তর্ভুক্ত। সন্তানের সুষ্ঠু লালন পালন করা সন্তান প্রজননের আনুষঙ্গিক কাজ। সন্তান যতদিন না পর্যন্ত স্বাবলম্বী হয় ততদিন পরিবারের এ দায়িত্ব থাকে। এক্ষেত্রে পরিবারের আয়ের উপর সন্তানের সুষ্ঠু লালন পালন নির্ভর করে। অর্থাৎ আয়ের উপর সুষ্ঠু লালন পালন, এই বিষয়টার মধ্যে যদি একটু তাকাও কি আছে এই বিষয়টার মধ্যে, প্রশ্ন জাগে না? মনে করো একজনের বাবা মিলিনিয়ার, আরেকজনের বাবা মনে করো দিন আনে দিন খায়। দুজনই ভালো, কিন্তু কোনোটাই খারাপ না। এমন না যে যে দিন আনে দিন খায় সে খারাপ, বা হচ্ছে যে মিলিনিয়ার সে মানে অনেক পুণ্যের কাজ করে ফেলছে, এরকম না। ভাগ্য একজনের সহায় হয়েছে আর একজনের সহায় হয় নাই আর কি। সো যে দিন মজুর সে কি করে? সে হচ্ছে তার সন্তানকে 3 বেলা ভাত খাওয়াইতেই হিমশিম খাচ্ছে। আর যে মিলিনিয়ার সে হচ্ছে তার সন্তানকে স্যান্ডউইচ, পিৎজা, এই হাবিজাবি খাওয়াচ্ছে। তাহলে একজনের সামাজিকীকরণ, তার মেন্টালিটি একরকম হবে, আর আরেকজনের সামাজিকীকরণ, তার মেন্টালিটি আরেকজন হবে। তার আশেপাশে যে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলা টঙের চা খাইলেই খুশি, আর ওই মিলেনিয়ারের সন্তানের আশেপাশের বন্ধুগুলা পিৎজা বার্গ বা হচ্ছে চিলক্সের মতো ভালো ভালো রেস্টুরেন্টে না বসলে খুশি না। অর্থাৎ দুইজনের বিকাশ কিন্তু দুই রকম হয়, এবং দুইজনের সুষ্ঠু লালন পালনও কিন্তু দুই রকম হবে। যে মিলেনিয়ার সে চাইলেই তার সন্তানকে বাংলাদেশের সেরা কি বলে এটাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিতে পারে, আর পাবলিকে চান্স পাওয়া না, ইটস ওকে। যে দিনমজুরের সন্তান সে কিন্তু চাইলেই এই কাজটা করতে পারে না, এবং তার মেধা দিয়ে তাকে পাবলিকে চান্স পেতে হবে, নতুবা তার সুষ্ঠু বিকাশ বাধাপ্রাপ্ত হবে। ওকে, এরপর সন্তানের ভরণ পোষণের সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব পালন করে হচ্ছে কে? পরিবার এবং দলের মানে এই দলের সদস্যরা। অর্থাৎ তোমার বাবা মা তোমার সামাজিকীকরণের প্রাথমিক একক হিসেবে কিন্তু কাজ করতেছে এই জায়গায়। কিভাবে? প্রশ্ন জাগে না? তোমার ভালো মন্দ, তোমার দিক নির্দেশনা, তুমি কিভাবে সমাজে আচরণ করবে, তুমি সমাজের সাথে খাপ খাওয়ানোর জন্য কিভাবে কথা বলবে, তুমি সমাজের মধ্যে কি আদৌ ভালো মানুষ হিসেবে টিকে থাকতে পারবে কিনা, ইত্যাদি সকল বিষয় তুমি দেখতে পারবে হচ্ছে এই জায়গায়। এবং এই যে বিষয়টা আছে সন্তানের ভরণ পোষণ, এই ভরণ পোষণের মধ্যে তোমার সামাজিকীকরণ একটা অন্যতম। এই দেখো আমরা একটু পড়ি। শিশুকাল হতে শিশু সমাজের রীতিনীতি, আচার ব্যবহার, নিয়ম কানুন, অভ্যাস প্রভৃতি পরিবার হতে শিক্ষা লাভ করে। এই যে সমাজের নিয়ম কানুনগুলো আছে, সমাজের মধ্যে যে মানুষের সাথে দেখলে, বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, ছোটদেরকে দেখলে তাদেরকে স্নেহ করার জন্য শিখতে হবে। তারপর হচ্ছে আরও বেশ কিছু কাজ আছে। যেমন মনে করো তোমার বাবা, ছোটবেলায় তুমি তোমার বাবার কুলে বসে আছো, তোমার বাবা হচ্ছে একজন বয়স্ক সিনিয়র দেখছে বা এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিকে দেখছে,
তোমার বাবা হচ্ছে চেয়ারটা ছেড়ে দিছে, তুমি ছোটবেলায় তোমার বাবার কোলে বসে একটা শিক্ষা পাইলা যে বড়দের চেয়ার ছেড়ে দিতে হয়, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিদের চেয়ার ছেড়ে দিতে হয়। এই শিক্ষাটা কি? এই শিক্ষাটা হচ্ছে তোমার সামাজিকীকরণের কিন্তু একটা ধাপ। এই যে এরকম আরো অনেক রকমের আদর্শ, রীতিনীতি, সামাজিক মূল্যবোধ ইত্যাদির শিক্ষা তুমি তোমার এই পরিবার থেকে পেয়ে থাকো। এরপর পরিবার ছিল একসময় অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল কি? যে যত রকমের তোমার প্রয়োজন আছে সকল রকমের প্রয়োজন কিন্তু মেটানো হইতো এই পরিবারের মাধ্যমে। যেমন যেমন হচ্ছে তোমার মনে করো পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে মনে হইলো যে আমার হচ্ছে হাইলাইটার লাগবে। হ্যাঁ, হাইলাইটার কেন ভাই? হার্গেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মধ্যে দাগা 90 নামে একটা সেকশন আছে, ওই জায়গার মধ্যে তথ্যগুলো হাইলাইট করে দেওয়া আছে, আমারও নিজের তথ্যগুলো হাইলাইট করতে হবে। এই যে তুমি একটা হাইলাইটারের প্রয়োজন ফিল করলা, নিড ফিল করলা, তাহলে এই নিডটা কে ফিল করবে? তোমার পরিবারে স্বাভাবিকভাবে তোমার চিন্তা আসবে যে আমি বাবাকে বলবো বা মাকে বলবো, বাবা বা মা আমাকে কিনে দিবে। এই যে নিডটা তুমি ফিল করলে, এই নিডটা কি? এই নিডটা হচ্ছে এই জায়গায় পরিবার তোমার পূরণ করতে হয়, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। একসময় গ্রামীণ যৌথ পরিবারের মধ্যেই এসব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারের কাজগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এইটা নিয়ে আর একটু কথা বলি। বিষয়টা হচ্ছে আগে এককালে, আমি প্রাচীন কালের কথা বলতেছি, প্রাচীন কালে হয়তো এরকম যে আমার পরিবার ছিল যৌথ, এবং যৌথর চেয়েও বড় পরিবার ছিল, অর্থাৎ পুরো মহল্লাটাই আমার পরিবার। হ্যাঁ, ওই যে রক্ত সম্পর্কের পরিবার মনে আছে, নিজের আপন ভাই বোনকে বিয়ে করে থাকা, অর্থাৎ সেখান থেকে যা সন্তান হবে সেটাও আমার মনে করো নিজের সন্তান, তারাও আবার নিজেরা বিয়ে করছে, অর্থাৎ পুরো মহল্লায় বলতে গেলে আমার নিজের পরিবার। পরিবারের একজন ধান ফলায়, তো একজন গরু চাষ করে, তো একজন কি করে আলু চাষ করে, ও সেই আরেকজন হচ্ছে তোমার যত রকমের টাকার হিসাব রাখা লাগে সেই টাকার হিসাব রাখতেছে। এই সকল কাজ পরিবারের সদস্যরা নিজেরাই করতো, এবং পরিবার ছিল সেই অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। এছাড়া কি হয়? এছাড়া পরবর্তীতে যখন সমাজ জটিল হয়, যখন হচ্ছে রক্ত সম্পর্কের পরিবার থেকে আস্তে আস্তে একক বিবাহ ভিত্তিক পরিবারের মধ্যে আসে, তখন হচ্ছে মানুষজন সেই বিষয়গুলা, এই যে দেখো মিল কারখানা লেখাই আছে, মিল কারখানা, দোকান, বাজার, ব্যাংক এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদন করা শুরু করলো। কিন্তু এই ক্ষেত্রে ওইটাও প্রযোজ্য যে তোমার টাকা পয়সা নিড হলে তোমার অর্থনৈতিক নিরাপত্তা কে দেন? অর্থনৈতিক নিরাপত্তাও তোমাকে পরিবার দেয়। যেমন তুমি এখন কি করতেছো, হার্গেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ক্লাসটা মনে করো ওয়াইফাই দিয়ে দেখতেছো বা হচ্ছে এমবি দিয়ে দেখতেছো। তুমি আমার ক্লাসটা যে এমবি দিয়ে দেখতেছো বা ওয়াইফাই দিয়ে দেখতেছো, এই দেখাটা বা এই ওয়াইফাই বিলটা কে দিচ্ছে? ওয়াইফাই বিল নিশ্চয়ই তোমার বাবা দিচ্ছে বা তোমার মা দিচ্ছে, অর্থাৎ পরিবার এখনো পর্যন্ত আংশিক অর্থনৈতিক কার্যকলাপের বা অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটা ভূমিকা পালন করে। এরপর পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র। পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র কেন এই কথাটা বলি? নেপোলিয়ন বোনাপার্ট বলছিলেন, ফ্রান্সের জাতির জনক, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। অর্থাৎ মাই কিন্তু একটা শিশুর শ্রেষ্ঠ শিক্ষক। একটা শিশুর আচার ব্যবহার, নিয়ম কানুন, যত রকমের শিক্ষা আছে, যাবতীয় সকল শিক্ষা একটা শিশু তার পরিবারের কাছ থেকে পেয়ে থাকে। একটা শিশু স্কুলে গেল, ভাই আপনি কি বলবেন তাই কি আমি কি স্কুল কলেজে কিছু শিখি না? অবশ্যই শিখো, কিন্তু সেই শিক্ষার সূচনা কিন্তু পরিবারের হাত ধরেই হয়। তুমি যখন প্রথম সরায়া লেখা শিখছিলা, আমার মনে নাই, কিন্তু আমার আম্মা এখন আমাকে বলে যে এই লেখানো শেখানোর জন্য আমার পেছনে 7 দিন ঘুরছে, যে এইভাবে দাগ দাও, ওইভাবে এই করো, এইভাবে ঘুরাও। এই লেখানো শেখানোর জন্য উনি আমার পেছনে 7 দিন ঘুরছিল। এই আম্মা যখন 7 দিন ঘুরছে আমার স্কুলকে আমার পেছনে, বা সেই সময় যখন আমি নার্সারিতে পড়তাম সে 7 দিন ঘুরতো? অবশ্যই না। তারপরে মনে করো আমার মনে আছে, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে আমি ক্লাস 3-তে আমার আব্বার হাতে অঙ্ক করতাম। সো এই বিষয়গুলো কি আমি আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। তারা যে যত্ন করে শেখাবে, স্কুল কলেজ নিশ্চয়ই সেই রকম পরিমাণ যত্ন করবে না। সো এই যে তোমার বিষয়গুলো আসতেছে, তারপর মনে করো আচার কানুন, নিয়ম ব্যবহার ইত্যাদি, মা বাবা দুইজনের অবদানই কিন্তু আছে এগুলোর মধ্যে। তোমার বাবা তোমাকে কড়াভাবে শাসন করতেছে, হ্যাঁ তায়েফ এই কাজটা করা যাবে না, হ্যাঁ তায়েফ নেশাগ্রস্ত হওয়া যাবে না, তায়েফ জীবনের মধ্যে সততা বজায় রাখতে হবে। এই যে তোমাকে আদেশ করতেছে, বাবা বা মা দুইজনই আদেশ করতেছে, কিন্তু এই আদেশটা যে করতেছে, এই আদেশটা কি হয়েছে? এই আদেশটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। এবং দিন শেষে এই জন্য বলা যায় যে পরিবার হচ্ছে কি শিশুর অন্যতম শিক্ষা কেন্দ্র। আসলে এরপর আমরা যদি একটু দাগানোর চেষ্টা করি,
আমরা একটু দাগানোর চেষ্টা করলে আচার ব্যবহার নিয়ম কানুন, আচার ব্যবহার নিয়ম কানুন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিশু পরিবার থেকে গ্রহণ করে। স্বাস্থ্য সংক্রান্ত সকল দায় দায়িত্ব পালনে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন জাগে না মনে, ভাই স্বাস্থ্য আবার কেমনে পরিবার চলে আসে? স্বাস্থ্য তো আসবে হচ্ছে আমার ক্লিনিক, স্বাস্থ্য তো আসবে আমার হাসপাতাল। হাসপাতাল ক্লিনিক আসে, কিন্তু তারা পরে। তুমি যে প্রিকশনগুলো নাও যাতে তোমার জ্বর না আসে, মনে করো লেটসে যে আজকে হচ্ছে আমাকে জ্বর আসা যাবে না, বা হচ্ছে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। তোমার পরিবার তোমাকে কি করবে, মনে করো ঠান্ডা ঠান্ডা যখন একটু লাগা শুরু করছে, যখন মনে করো সিজন চেঞ্জ হওয়া শুরু করছে, তখন তুমি একটু গরম পানি খেলা। তারপর হচ্ছে তুমি মনে করো পরিবার, তোমার মা এসা বললো যে এই নে স্যুপ খা, ভাল লাগবে, ঠান্ডা লাগবে না। এই যে তোমার মধ্যে যে ফিলটা হইলো, এই যে তোমার মধ্যে যে কাজ করার মন মানসিকতা হইলো, বা হচ্ছে তোমার কাজ করার মন মানসিকতা না, এই যে তোমার মা যে তোমাকে স্যুপ খাওয়ানোর যে মন মানসিকতা হইলো, তারপর মনে করো শীতের রাতে ঘুমানোর আগে তোমার মা তোমাকে বলে এই নিয়ে এক গ্লাস দুধ খা, শরীরে শক্তি হবে, ভাল লাগবে। এই বিষয়গুলো কি আলটিমেটলি তোমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, এবং স্বাস্থ্য সংক্রান্ত যত বিষয় আছে সেই সংক্রান্ত বিষয়ে পরিবারের ভূমিকা অপরিসীম। এছাড়াও মনে করো ধরা খেয়ে গেছো, মনে করো আমার যখন আমি আমার কথা বলি, যখন আমার মনে করো পা ভাঙছিল, আমার পা ভাঙছে যখন, অবশ্যই আমি হাসপাতালে গেছি, ক্লিনিকে গেছি, তারা প্লাস্টার করেছে। কিন্তু সেই সময় যে সেবা যত্ন করা, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হওয়ার পর সেবা যত্ন কিন্তু আমি আমার পরিবার থেকেই পাইছিলাম। তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম প্রযোজ্য। তোমার যখন জ্বর হয়, তুমি চিন্তা করো যে জলপট্টি দেয়া, হ্যাঁ, বা হচ্ছে সময়ে সময়ে ঔষধ খাওয়ানোর কথা মনে করায় দেয়া, এই বিষয়গুলো কিন্তু তোমার পরিবার তোমাকে হেল্প করে। অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের জন্য পরিবারের গুরুত্ব কিন্তু অপরিসীম। মানব শিশুর আগমন ঘটে পরিবারে, তাই শিশুর রক্ষণাবেক্ষণ কি পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। শিশুর রক্ষণাবেক্ষণ কিভাবে হইতে পারে? এখন প্রশ্ন জাগে, ভাই শিশুর রক্ষণাবেক্ষণ কেউ তো বাইচা থাকলে হয়েছে, বাইচা থাকলে হয়েছে অবশ্যই, এবং সেটাও কিন্তু রক্ষণাবেক্ষণের একটা অন্যতম গুণাবলী। আমরা এতক্ষণ পড়ছিলাম যে তার কি বলে এটাকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, অর্থাৎ তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রক্ষণাবেক্ষণ, তার অর্থনৈতিক বিষয় রক্ষণাবেক্ষণ ইত্যাদিও কিন্তু পরিবারের কাজ। এছাড়াও তার ধর্মীয় রক্ষণাবেক্ষণ, তার আচরণের রক্ষণাবেক্ষণ, তার রীতিনীতির রক্ষণাবেক্ষণ, সে যাতে তার নিজের প্রথার নিয়মকানুনের রক্ষণাবেক্ষণ করে, ইত্যাদি কাজও কিন্তু বা ইত্যাদি দিকও দেখে থাকে তার পরিবার। অর্থাৎ কিছু ছেলে পেলে দেখবা যে খুব উগ্র, আরে ড্যাম কেয়ার, হ্যাঁ, আমি আমার সোসাইটিকে তো মানি না, মানার প্রয়োজন বোধই করি না, এইসব ড্যাম কেয়ার ছেলে পেলে দেখবা সমাজের মধ্যে ভালোভাবে খাপ খাওয়াইতে পারে না। অর্থাৎ ওই যে বলছিলাম, বাবা মা হিসেবে তারা ব্যর্থ হয় তাদের সন্তানদেরকে শেখানোর জন্য। কিন্তু এই শেখানোর দায়িত্বটা কার? এই শেখানোর দায়িত্ব কিন্তু আলটিমেটলি পরিবার। এরপর পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুষ্ঠানিক শিক্ষা কি? যেটা তুমি কি বলে এটাকে, আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে এই যে তুমি পড়াশোনা করতেছো, এটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটাকে আমরা বলতেছি, প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা। আর এই প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার পরিবর্তে তুমি যখন নৈতিক শিক্ষার মধ্যে যাচ্ছ, নৈতিক শিক্ষাটা কি? নৈতিক শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যেখানে তুমি নৈতিকতার শিক্ষা পাও। ওকে, এই পড়াশোনার বাইরেও বেশ কিছু শিক্ষা পাও, যে বড়দের সালাম দেবে, এই হাবি যাবে, এগুলো হচ্ছে তোমার নৈতিক শিক্ষা। পরিবারের মানুষের আবেগ, আনন্দ, ভালোবাসা, কান্না, বেদনাকে গুরুত্ব দেয়। অর্থাৎ পরিবার মানুষের যত রকমের ইমোশন আছে, অর্থাৎ যে মেন্টাল সাপোর্ট যে বিষয়টাকে বলতেছে, বা মানসিক দিকের রক্ষণাবেক্ষণ, সেই মানসিক দিকের রক্ষণাবেক্ষণে সহায়তা করে কে? পরিবার। পরিবার মানুষের আবেগ, আনন্দ, মা আমি এটা করতে চাচ্ছি না, তোমার মা কিন্তু তোমাকে ফোর্স করবে না, মা আমার ওই জিনিসটা ভাল লাগছে, সরি, মা আমার ওই জিনিসটা ভাল লাগছে, এই বিষয়টার মধ্যে গুরুত্ব দেয় কি? এই বিষয়টা গুরুত্ব দেয় হচ্ছে তোমার পরিবার। এরপর অতীতে পরিবারের সদস্যদের অবসর, বিনোদন ব্যবস্থা এবং পরিবারের মধ্যেই সম্পন্ন হতো। আজও কিন্তু এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য, শুধুমাত্র অতীতে না, তোমরা এখনো, ইভেন আমি অনেক করে আসছি এই বিষয়টা, যে পরিবারের সদস্যদের সাথে বোর্ড গেমস খেলা। আমি আমার বাবার সাথে প্রচুর দাবা খেলছি, আমি আমার আম্মার সাথে প্রচুর লুডো খেলছি। সো এই বিষয়গুলো, যে এই যে তোমার বিনোদন, পরিবারের সবাই একসাথে বসে মুভি দেখার যে বিষয়টা, হ্যাঁ, কুছ কুছ হোতা হে, কাভি খুশি কাভি খাম, এই মুভিগুলো আমি আমার আম্মার সাথে বসে দেখছি। হ্যাঁ, আমার আব্বার সাথে বসে আমি কি বাংলা মুভিগুলো দেখছি, বাংলা নাটক দেখছি, মোশাররফ করিমের বহুত নাটক আমি আমার বাবার সাথে দেখছি। এই যে তোমার পরিবারের সাথে বিনোদনের সময় কাটানো, অবসর সময় কাটানো, এই বিষয়টা পরিবারের মাধ্যমে হয়ে থাকে।
হ্যাঁ, এর বাইরেও হয় যে ভাই আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পছন্দ করি, আমি নিজেও আমার বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে আড্ডা দিই, এবং আমি আমার লাইফের বেশিরভাগ সময় হয়তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিছি। তার মানে এই না যে পরিবারের সাথে আড্ডা দেওয়া হয় না। পরিবার হচ্ছে কি তোমার বিনোদন এবং অবসরের প্রথম এবং প্রধান উৎস। এরপর পারিবারিক উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার প্রথা প্রায় সকল সমাজ ব্যবস্থায় রয়েছে। অর্থাৎ এর একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে গেলে যে পরিবার সকল ব্যবস্থার মধ্যে উত্তরাধিকার আইন নিয়ে কথা বলছে। এমনকি ইসলাম যে একটা ধর্ম, অর্থাৎ এই ধর্ম হওয়ার মধ্যেও, এই ধর্মের মধ্যেও এই উত্তরাধিকার আইন নিয়ে কথা বলা হয়েছে। হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ল, সেখানেও কিন্তু উত্তরাধিকার আইন নিয়ে কথা বলা হয়েছে। তারপর হচ্ছে যত রকম আমেরিকার সমাজে যাও, সেখানে উত্তরাধিকার আইন আছে, আমাদের সমাজে উত্তরাধিকার আইন আছে। অর্থাৎ তোমার বাবার সম্পত্তি যে তুমি একমাত্র তুমিই পাবা, সেই বিষয়টা নিশ্চয়তা দেয় কে? পরিবার। মিলেনিয়ারের সন্তান চোখ না মানে না চাইতেও মিলেনিয়ার হয়ে যায়। আবার দিনমজুরের সন্তান না চাইতে দিনমজুর হইতে পারে, আবার হচ্ছে মিলেনিয়ার হইতে পারে। পুরোটাই তার কর্মফলের উপর নির্ভর করতেছে। ঠিক আছে। এরপর হচ্ছে পরিবারের সামাজিক গুরুত্ব, অর্থাৎ আমাদের আজকের একদম লাস্ট টপিক। পরিবারের সামাজিক গুরুত্ব কি? পরিবার হচ্ছে আমাদের নীতি নৈতিকতা বজায় রাখতে সহায়তা করে। পরিবার হচ্ছে আমাদেরকে ভালো শিক্ষা দেয়। পরিবার হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা দেয়, আমাদের রীতিনীতি শিক্ষা দেয়। পরিবার হচ্ছে আমাদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দেয়। অর্থাৎ সেই সেম কথা একটু ঘুরায় ফিরে একটু সামাজিক গুরুত্বের মধ্যে আমরা আলোচনা করব। ঠিক আছে, ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং আমার পার্সোনাল ফেভারিট একটা চ্যাপ্টার, যেখান থেকে খুব সহজে সৃজনশীল এবং এমসিকিউ অ্যান্সার করা যায়। এমসিকিউর মধ্যে একটা জায়গায় ঝামেলা হয়, সেই জায়গাটা হচ্ছে তোমার ওই কি বলে এটাকে, বিভিন্ন রাইটারদের বইয়ের নাম মনে রাখা লাগে। এই বিষয়টা আমার নিজেরও একটু কাহিনী মনে হয়, একটু ঝামেলা মনে হয়। তোমাদেরকে বলছিলাম না যে আমি একটা খাতা আলাদাই করছিলাম যার সংজ্ঞার জন্য, সেই জায়গার মধ্যে কিন্তু আমার লাস্টের দিকের কয়েকটা পেজ যেত কোন বই কি লিখছে সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ আমি পরীক্ষার আগে এক চোখ পলক দেখতাম আর কি। পরিবারের সামাজিক গুরুত্ব। পরিবারের সামাজিক গুরুত্ব কি? পরিবার হচ্ছে আদিম ও মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। পরিবারকে কেন্দ্র করে সামাজিক ব্যবস্থা বিকশিত হয়েছে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়েছে পরিবারকে ঘিরে। অতএব পরিবার গুরুত্ব মানব জীবনে অপরিসীম। এখন বলো, মৌলিক চাহিদা পূরণ হয়েছে কাকে? পরিবারকে ঘিরে। মৌল মানবিক চাহিদা কয়টা? মৌল মানবিক চাহিদা হচ্ছে, সবাই বলবে 5টা, সমাজ কর্ম এবং সমাজ বিজ্ঞানের স্টুডেন্টরা বলবে 6টা। কি কি? শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং হচ্ছে আরেকটা কি লাস্টে চিত্ত বিনোদন, অর্থাৎ তোমার অবসরও দরকার আছে। এই মৌলমানবিক চাহিদাগুলো, খাদ্য, তোমার পরিবার কি তোমাকে ভরণ পোষণ দেয় না? অবশ্যই দেয়। বস্ত্র কি? তুমি যে গেঞ্জি বা মনে করো তুমি এই ক্লাসটা দেখতেছো, ছেলে তুমি একটা সেন্ডো গেঞ্জি পরে বসে আসো বা লুঙ্গি পরে বা হাফ প্যান্ট পরে বসে আসো, সেই হাফ প্যান্টটা কি তোমার বাবার টাকায় কেনা না? অবশ্যই। তারপরে মনে করো বাসস্থান। এই বাসস্থান কি তুমি আমার ক্লাসটা দেখতেছো মানে তুমি নিশ্চয়ই কোনো না কোনো বাসার মধ্যে বসে ক্লাসটা দেখতেছো। তার মানে কি আলটিমেটলি বাসস্থান বিষয়টা আসলো কোথা থেকে? বাসস্থান বিষয়টা আসলো হচ্ছে তোমার এই পরিবার থেকে। শিক্ষা মানে কি? তুমি হালকেনস্টাইনের কোর্স কিনছো মানে হচ্ছে অটোমেটিক আমি ধরে নিচ্ছি তোমার শিক্ষা পূরণ হচ্ছে, এবং তুমি এই ক্লাসটা দেখছো মানে অবশ্যই শিক্ষা পূরণ হচ্ছে। এরপর চিকিৎসা। তুমি আজকের দিনে জ্বরে আক্রান্ত হও, তোমাকে কোনো একটা সরকারি মেডিকেলে নিল, মনে করো দিনাজপুরের সরকারি মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ, কোনো একটা সরকারি মেডিকেল হইলেও তোমাকে নিয়ে যাবে তোমার পরিবার, যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকে। আর যদি ফিনান্সিয়াল কন্ডিশন এক্সিলেন্ট থাকে, তোমার পরিবার বলবে দূরও সরকারি ফালাও, সমস্যা নেই, প্রাইভেটে চল। তারপরে চিত্ত বিনোদন। এই যে একটু আগে বললাম যে আমি আমার লাইফে অসংখ্য দাবা খেলছি আমার বাবার সাথে, অসংখ্য লুডো খেলছি আমার মার সাথে, এর কোনো হিসাব নাই। ঠিক আছে। এরপর দাস ও সামন্ত যুগে মানুষের সামাজিক, অর্থনৈতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক, শিক্ষামূলক, কি কি? সামাজিক, অর্থনৈতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক এবং শিক্ষামূলক প্রভৃতি কার্যাবলী সম্পাদনে কি? প্রভৃতি কার্যাবলী সম্পাদনের জন্য পরিবারের কোনো বিকল্প ছিল না। অর্থাৎ পরিবার একটা একচ্ছত্র ভূমিকা পালন করত এই বিষয়গুলো মেনটেন করার জন্য। যে সামাজিক, অর্থনৈতিক, জৈবিক, সামাজিক দিক কি? পরিবার তোমাকে বৈধ একটা স্বীকৃতি দেয় যে না, এই লোক হচ্ছে এর বাবা, এই লোক হচ্ছে এর সন্তান, এ হচ্ছে তার বাবার শুধুমাত্র একমাত্র ভাগিদার। অর্থনৈতিক কি? ওই যে উত্তরাধিকার আইন যেটা বললাম। জৈবিক কি? যৌন চাহিদা পূরণ করা। মনস্তাত্ত্বিক কি? মেন্টাল সাপোর্ট পাওয়া। শিক্ষামূলক কি? শিক্ষা সংক্রান্ত যত বিষয় আছে সেই বিষয়গুলো পূরণ করা, নিশ্চয়তা দেয়। সভ্যতার এই স্বর্ণযুগে শিল্প ও পুঁজিবাদী সমাজেও, কোন কোন সমাজে? শিল্প ও পুঁজিবাদী সমাজেও পরিবার ছাড়া মানুষের এমনকি সমাজের চিন্তা করা যায় না। এটি মূলত সামাজিক প্রতিষ্ঠানের ভিত্তি এবং একক। তাহলে পরিবারের গুরুত্ব কি? সামাজিক গুরুত্ব কি? পরিবারের সামাজিক গুরুত্ব হচ্ছে
পরিবার মানুষকে মনস্তাত্ত্বিক সাপোর্ট দেয়, অর্থনৈতিক সাপোর্ট দেয়, শিক্ষামূলক সাপোর্ট দেয়, সামাজিক সাপোর্ট দেয়, রাজনৈতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক সকল রকমের সাপোর্ট দেয়। এবং এই যে সামাজিক প্রতিষ্ঠান, পুরো আমার চ্যাপ্টারের নাম, সেই পুরা সামাজিক প্রতিষ্ঠানের একক বা হচ্ছে অণু কি, অণু হচ্ছে তোমার বা সিঙ্গেল ইউনিট হচ্ছে পরিবার। তবে অস্বীকার করার উপায় নাই যে আধুনিক পাশ্চাত্য শিল্প সমাজ থেকে কৃষি নির্ভর অপাশ্চাত্য বিশেষ করে গ্রামীণ সমাজে পরিবারের ভূমিকা এবং গুরুত্ব অনেক বেশি। কেননা পরিবারের অনেক কর্মকাণ্ড সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠান শেষোক্ত সমাজ ব্যবস্থায় নাই। বিভিন্ন হাবিজাবি কথা বলা হয়েছে, এরপরে আসো। এরপরে কি, প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি পর্যায়টা কি, এই যে প্রতিটি পর্যায়ে বলা হয়েছে ভাই, প্রতিটি পর্যায়ে হচ্ছে তার সন্তান সন্ততির জন্মদান ও লালন পালন করা। যে না, সন্তান সন্ততি আমার আছে এবং সেগুলো লালন পালন করি, এবং যা হচ্ছে তোমাকে কি করে, মানব জীবনে স্থায়ী একটা রূপ দেয়, অর্থাৎ সমাজের স্থায়ী রূপ বা কাঠামো নিশ্চিত করে হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবার যদি না থাকতো তাহলে হচ্ছে, আমি বলছিলাম পরিবার যে সিঙ্গেল ইউনিট, সমাজের স্থায়ী একক, এই স্থায়ী এককই যদি আমার না থাকতো তাহলে হচ্ছে আলটিমেটলি আমার পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো। এবং সেই সমাজ ব্যবস্থার মধ্যে সন্তানের জন্মদান এবং লালন পালনও করে যেহেতু পরিবার, তাহলে মানুষের মতো মানুষ করে তোলে, সমাজের মধ্যে তাকে অবদান করে গড়ে তোলার জন্যও পরিবারের ভূমিকা অপরিসীম। অর্থাৎ সমাজকে শুধুমাত্র টিকিয়ে রাখা না, সমাজের বিকাশের জন্য এই পরিবারের ভূমিকা গুরুত্ব বা ভূমিকা ও গুরুত্ব অপরিসীম, এবং এই কারণে পরিবারের সামাজিক গুরুত্ব আছে। সমাজের জনগণের মাধ্যমে মানুষ জীবনের কি বলে কি, সমাজের জনগণ পরিবারের মাধ্যমে জীবনের প্রাথমিক শিক্ষা লাভ করে। ওই যে বলছিলাম, মনে আছে যে আমি সড়ক এই ওয়ার্ডটা শেখার জন্য আমার মা আমার পিছে 7 দিন ঘুরছিল। সো এই যে তুমি প্রাথমিক শিক্ষাটা যে পাইলা, সেই প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষা হচ্ছে তোমার পরিবার থেকেই পাইছো। এছাড়াও মনে করো, ওই যে বললাম ক্লাস 3-তে আমার আব্বা আমাকে অঙ্ক করাইছে, আমার স্পষ্ট মনে আছে। ব্যক্তি জীবনে এই শিক্ষাই পরবর্তীতে জীবনে পরিচালিত করতে সহায়তা করে। অর্থাৎ আজকের দিনে যদি তুমি পরিবার মনে করো, তোমার পরিবার হচ্ছে কোনো প্যাচ গোছের মধ্যে নেই, খুব সহজ সরল, এবং তুমিও দিন শেষে গিয়ে কি হবে, খুব সহজ সরল মনা বা সহজ সরল মস্তিষ্কে একজন মানুষ হবে। যদি এরকম হয় যে না, তোমার পরিবার মনে করো সবগুলোর মধ্যেই ঝামেলা আছে, আল্লাহ না করুক কারোর ভিতরে না থাকুক, তাহলে মনে করো, এবং এটা হয়, আসলে হয়, দোয়া করি না থাকুক কিন্তু হয়ে যায়, তো তাহলে তুমি দেখবা যে তুমি না চাইতো অটোমেটিক টক্সিক হয়ে গেছো। সেই বিষয়টা কি, আলটিমেটলি তোমার পরিবার তোমাকে প্রাথমিক শিক্ষা দিচ্ছে। এরপর পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রধান ধাপ। সামাজিকীকরণ প্রধান ধাপ একটু আগে যেটা পড়ছি, মানে বা একটু আগের টপিকে যেটা পড়ে আসছি, সেই সেম কনসেপ্ট। পরিবার তোমাকে সামাজিকীকরণ নিশ্চিত সহায়তা করে এবং মানুষকে সমাজের সাথে খাপ খাওয়াইতে সহায়তা করে, এবং এই কারণে পরিবারের সামাজিক গুরুত্ব অপরিসীম। পরিবার তার সদস্যদেরকে সুখী করার মাধ্যমে সমাজকে সুখী ও আমোদপ্রদ করে তোলে। তাহলে সমাজকে সুখী ও আমোদপ্রদ করার জন্য কার ভূমিকা আছে? পরিবারের। একটা কথা প্রবচন আছে যে হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। তো ভবিষ্যতে তোমরা যারা বিয়ে করবে, ইভেন আমি নিজে যখন ভবিষ্যতে বিয়ে করবো, এই কথাটা মাথায় রাখবো, ছেলেদের জন্য বলতেছি আর কি। তো এই যে হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ, এই যে কনসেপ্টটা, যে পরিবার তুমি যদি নিজে খুশি রাখতে পারো বা খুশি থাকতে পারো, সেই খুশি থাকার নিশ্চয়তা আসে কোথা থেকে? নিশ্চয়তা আসে পরিবার থেকে। আচ্ছা, ভবিষ্যতের কথা ফালা, আমি বর্তমানে আসি। তুমি তোমার বাবা মার সাথে হাইসা খাইলা খুব সুন্দর দিন পার করতেছো, তুমি তোমার ভাই বোনের সাথে খুনসুটি করে খুব সুন্দর দিন পান করতেছো। এই যে সুন্দর দিন পার করতেছো, এর প্রভাব কিন্তু তুমি বাইরেও ফালাইতেছো। মনে করো আজকের দিনে তোমার পরিবারের সাথে অনেক হাহাহি হয়েছে, তুমি বাইরে গিয়ে একটা মানুষকে দেখে একটা হাসি দিবা, তার মনটাও ভালো হয়ে যাবে। তা আলটিমেটলি কি, সমাজের মধ্যে আমোদ বজায় রাখার জন্য এবং সমাজকে ওভারঅল হাসি খুশি রাখার জন্য কার ভূমিকা আছে? এই অবশ্যই পরিবারের ভূমিকা আছে। পরিবার ব্যক্তিকে সমাজে বৈধ পরিচয় প্রদান করে। অর্থাৎ তাইলে কি, সমাজে বৈধ পরিচয় প্রদান মানে কি? ওই যে আমরা বলছিলাম বিবাহের মধ্যে যে সন্তান যে হবে, সেই সন্তান বৈধ সন্তান, অনেকে অবৈধ সন্তান হবে, তার মাপকাঠি হচ্ছে বিবাহ। এবং বিবাহ যেহেতু পরিবারের একক, তাহলে পরিবারের ক্ষেত্রে বলা যায় যদি পরিবারের মধ্যে না থাকে কেউ একজন, তাহলে সে হচ্ছে কি, অবৈধ। অর্থাৎ বৈধ স্বীকৃতি দেয় কি, সমাজ স্বীকৃত বৈধ স্বীকৃত, ধর্মীয় বৈধ স্বীকৃতি এবং হচ্ছে রাজনৈতিক বৈধ স্বীকৃতি, এই সকল বিষয় নিশ্চিত করে হচ্ছে আমাদের পরিবার, যা ব্যক্তির জীবনে সবচেয়ে বড় পরিচয়। ব্যক্তি তার এই পরিচয় বলে সমাজ ও রাষ্ট্রের বৈধ নাগরিকের মর্যাদা পায়। অর্থাৎ মনে করো তোমার আইডি কার্ড বা হচ্ছে তোমার যাদের আইডি কার্ড এখনো হয় নাই, তোমাদের বার্থ সার্টিফিকেট দিকে তুমি যদি তাকাও, তোমার সেখানে কিন্তু তোমার পিতার নামও আছে, তোমার মাতার নামও আছে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তুমি বৈধ স্বীকৃতি পাচ্ছ কি, তোমার পরিবারের মাধ্যমে। এরপর
এছাড়া পরিবারের মাধ্যমে ব্যক্তি সামাজিক বিভিন্ন রীতিনীতির সম্পর্কে ধারণা লাভ করে এবং সেই সমাজ জীবন সেই অনুযায়ী চলাচল করতে উৎসাহী হয়। অর্থাৎ সামাজিক বিভিন্ন রীতিনীতি দ্বারা কি বোঝায়, প্রশ্ন জাগে না? একটু আগে আমরা বলে আসছিলাম যে সামাজিকীকরণে সহায়তা করে, অর্থাৎ সমাজের সাথে খাপ খাওয়াইতে সহায়তা করে। এবং এই খাপ খাওয়াবো আমি কিভাবে? এই খাপ খাওয়াইতে পারবো যদি আমি সামাজিক রীতিনীতির মধ্যে কি করি, সেই সামাজিক বিভিন্ন রীতিনীতিকে অনুসরণ করতে পারি, সেই বিভিন্ন সামাজিক রীতিনীতিকে নিজের মধ্যে ধারণ করতে পারি। ঠিক আছে? পরিবারের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত আদর্শ গড়ে ওঠে। তাহলে ব্যক্তির ব্যক্তিগত আদর্শ, একটু আগে যেটা বলছিলাম যে পরিবার টক্সিক হলে কি হয়, আমার ব্যক্তির যে মন মানসিকতা আছে সেটা না চাইতেও টক্সিক হয়ে যায়। পরিবার যদি সরল মনে হয়, ব্যক্তির যে চালচলন আছে, আচার ব্যবহার আছে, সেটা না চাইতেও কি হয়ে যায়, মানে সরল হয়ে যায়। ওই সেম কথাটা। এবং এই কারণে হচ্ছে পরিবার ব্যক্তির যে ভিতরের আদর্শ গড়ে দেয়, ব্যক্তিগত যে আদর্শ গড়ে দেয়, এবং তার জন্য হচ্ছে সমাজ জীবনে মানুষ ভালোভাবে একটা খাপ খাওয়াইতে পারে। এবং ওই সেম কথা ঘোরাফেরা সামাজিকীকরণে চলে যায়। এবং এই ব্যক্তির ব্যক্তিগত আদর্শ যেহেতু গড়ে দিচ্ছে, তাই এর সামাজিক গুরুত্ব অপরিসীম। সমাজে কোনো ব্যক্তি পরিবারের সদস্য ছাড়া সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। তাই ব্যক্তি সমাজ জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও সমাজের গুরুত্ব অপরিসীম। এটার মানে কি ভাই? মনে করো রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা মহল্লা, মানে সিঙ্গেল ইউনিট হচ্ছে পরিবার। অনেকগুলো পরিবার নিয়ে একটা মহল্লা হয়, অনেকগুলো মহল্লা নিয়ে একটা কি হয়, বিভাগ হয়, এবং অনেকগুলো বিভাগ নিয়ে একটা রাষ্ট্র হয়। তাহলে আলটিমেটলি রাষ্ট্রের গঠনে বা রাষ্ট্রীয় স্ট্রাকচার গঠনে কার ভূমিকা আছে? আলটিমেটলি রাষ্ট্রের স্ট্রাকচার গঠনে আছে হচ্ছে তোমার এই পরিবারের ভূমিকা। এবং এই কারণে মূলত পরিবারের সামাজিক ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এরপরে হচ্ছে গ্রামীণ ও শহুরে পরিবারের ধরন ও পরিবর্তনশীল ভূমিকা। অর্থাৎ কি, আরেকটা টপিক আমরা পাচ্ছি যে কোন পরিবারের মধ্যে, মানে কোন সমাজের মধ্যে কোন রকমের পরিবার আছে। আমরা জানি যে গ্রামীণ সমাজের মধ্যে সাধারণত আমরা যৌথ এবং বর্ধিত পরিবার দেখতে পাই। গ্রামীণ সমাজের মধ্যে সাধারণত কি, যৌথ এবং বর্ধিত পরিবার কিন্তু আমরা দেখতে পাই। এবং এর উল্টাটা কি? এর উল্টাটা হচ্ছে তোমার শহুরে পরিবার। এই শহুরে পরিবারের মধ্যে সাধারণত আমরা আণবিক পরিবার এবং হচ্ছে কি, এই আণবিক পরিবার এবং হচ্ছে আমরা দেখতে পাই এই জায়গার মধ্যে বর্ধিত পরিবার। অর্থাৎ যৌথ পরিবার শহরের অঞ্চলে কল্পনা করা সম্ভব না। এবং আস্তে আস্তে বর্ধিত পরিবার কিন্তু দিন শেষে লোপ পাচ্ছে। এবং এই পুরো বিষয়টা কি, এই এবং হচ্ছে তোমার বর্ধিত, এদিকে যৌথ এবং বর্ধিত, এই পুরো কনসেপ্টটা তুমি যখন এক করবা, সেটা হচ্ছে পরিবারের ধরনের মধ্যে পড়তেছে। এবং সেটার পরিবর্তনশীল ভূমিকা কি? পরিবর্তনশীল ভূমিকা হচ্ছে গ্রাম থেকে যেহেতু শহর জন্ম হয়েছে, তাই গ্রামীণ সমাজে যা হচ্ছে সেটা কি আস্তে আস্তে মানে শহরের সমাজে যা হচ্ছে সেটা আস্তে আস্তে প্রতিফলন ঘটবে হচ্ছে গ্রামে। অর্থাৎ আস্তে আস্তে গ্রামের মধ্যে কিন্তু যৌথ পরিবারের সংখ্যা লোপ পাচ্ছে। আসলে দেখি ভিতরে পড়ি কি বলা হয়েছে। গ্রামীণ ও শহুরে পরিবারের ধরন ও ভূমিকায় পার্থক্য আছে। একসময় ছিল যখন আমাদের গ্রামীণ সমাজে যৌথ পরিবারের সংখ্যাই বেশি ছিল। তাহলে এককালে কি ছিল, গ্রামীণ সমাজে যৌথ পরিবারের সংখ্যা কিন্তু বেশি ছিল, একটু আগে যেটা আমি একদম বলে আসছি তোমাদেরকে। কিন্তু বর্তমানে শিল্পায়ন, নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, দরিদ্রতা, ভোগবাদী মন মানসিকতা সহ নানান কারণে, যে অর্থাৎ মানুষজন আস্তে আস্তে কি হয়েছে, শিল্প জীবনের ব্যস্ততা, কর্মজীবনের ব্যস্ততা, এমনকি একা একটু শান্তিতে বসবাসের জন্য কি নিজের যৌথ পরিবারের ধারণা তো কল্পনাই করতে পারে না, বরং বর্ধিত পরিবারও আস্তে আস্তে লোপ পাচ্ছে। তবে যৌথ পরিবারের ভাঙনের মূল কারণ হলো অর্থনৈতিক। মূল কারণ কি? অর্থনৈতিক। তোমাদের হালকেনস্টাইনে পিয়াল ভাই নামে একটা ভাই আছে, চিনো নাকি জানি না। ও যে বাসাটার মধ্যে থাকে, যে বাসাটা ভাড়া নিয়ে থাকে আর কি, সেই বাসাটা হচ্ছে এককালে যৌথ ফ্যামিলির জন্য বানানো এবং সেরকম স্ট্রাকচারে বানানো। অর্থাৎ এক বাসা থেকে বা হচ্ছে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে মুভ করা যায়, মাঝে দিয়ে দেয়াল আছে। তারা কিন্তু বানাইছিল সেটা কার কথা চিন্তা করে? তারা বানাইছিল হচ্ছে যৌথ পরিবারে একসাথে থাকার কথা চিন্তা করে। পরবর্তীতে অর্থনৈতিক কারণে যখন তাদের সন্তান হয়, তাদেরও সন্তান হয়, পরবর্তীতে অর্থনৈতিক কারণে কিন্তু মূলত সেই যৌথ পরিবারের ভাঙ্গন ঘটে এবং প্রত্যেকটা ফ্ল্যাট আস্তে আস্তে একটা একটা করে সিলগালা করা হয় এবং সিলগালা করার পর আলটিমেটলি সেগুলো একটা একটা সিঙ্গেল ইউনিট অনুযায়ী ভাড়া দেওয়া হয়। এই যে তোমার যৌথ পরিবার থেকে মূলত অর্থনৈতিক কারণে কি হলো, তাহলে একটা উদাহরণ দিলাম হচ্ছে, তখন মনে থাকবে আর কি। তো এই মূলত অর্থনৈতিক কারণে হচ্ছে যৌথ পরিবারের ভাঙ্গন হয় এবং বর্ধিত পরিবারের দেখা পাওয়া যায়। এবং আস্তে আস্তে কিন্তু এই বর্ধিত হচ্ছে পরিবারটা আছে, আস্তে আস্তে হচ্ছে এই বর্ধিত পরিবারেরও আমরা লোভ দেখতে পারতেছি। তো আসো এরপর কি, এরপর হচ্ছে
সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ক্ষুদ্র ঋণ দান কর্মসূচির বিভিন্ন সুবিধা গ্রহণ ও পরিবারের ভূমিকা রাখছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানেরা কি করছে, জনগণকে ঋণ দেওয়া শুরু করছে। মনে করো গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বা হচ্ছে তোমার মনে করো বিভিন্ন রকমের বা মনে করো জনতা ব্যাংক। হ্যাঁ, তুমি মনে করো এফডিআর এর একটা করছো, কোনো একটা সম্পত্তির পিছনে একটা এফডিআর এর উপর নির্ভর করে তুমি একটা কার্ড নিছো, বা হচ্ছে তোমার ক্রেডিট কার্ড নিছো, বা হচ্ছে তোমার কোনো একটা সম্পত্তির উপর নির্ভর করে বা তুমি ব্যাংক থেকে ঋণ নিছো। এখন তোমার পরিবারের তোমার মামা, খালু, চাচা এরা কি কখনো এই ঋণের দায় নিবে? তোমার নিবে না। সত্য হচ্ছে নিবে না। এই যে ঋণ যে আছে, সেই ঋণের দায় যে তারা নিবে না, সেই জন্য তারা চিন্তা করলো ভাই একসাথে থাকলেই ওই ব্যাংক এসে আমাকে ধরবে, থাক বাবা ও ওর রাস্তায়, আমি আমার রাস্তায়, আমি হচ্ছে ওর ঋণের বোঝা যেহেতু নিতে যাব না, তাহলে টাটা গুড বাই, সমস্যা নাই, আমরা একটু যৌথ পরিবারটা একটু ভেঙে দেখি তো কেমন লাগে। তখন আস্তে আস্তে কী হলো, বর্ধিত পরিবার কনসেপ্টটা আসা শুরু হলো। ওকে, বর্তমানে গ্রাম ও শহরে একক পরিবারের সংখ্যাই বেশি, গ্রামে বর্ধিত পরিবার সংখ্যা দেখা গেল, শহরে এই পরিবার নেই বললেই চলে। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে বর্ধিত পরিবার তো আস্তে আস্তে লোপ পাচ্ছে, এমনকি গ্রামের মধ্যে আস্তে আস্তে এই একক পরিবার কনসেপ্টটা ঢুকে যাচ্ছে। যেটা বললাম যে গ্রাম হচ্ছে শহরের ভিত্তি, বেস সুপারস্ট্রাকচার পড়েছিলাম না এই লেকচারে, সে তো গ্রাম যদি আমার শহরের ভিত্তি হয়, তাহলে আলটিমেটলি কি, গ্রাম যদি আমার শহরের ভিত্তি হয়, তাহলে আলটিমেটলি শহরে যা হবে তার প্রতিফলন দেরিতে হইলেও গ্রামে হবে। আসো এরপর, পিতৃপ্রধান ও পিতৃবাস পরিবার ব্যবস্থা উভয় স্থানে অধিক দেখা যায়, তবে নয়াবাস পরিবার শহরে সর্বাধিক। পিতৃতান্ত্রিক সমাজ তো আমাদের পুরাটাই, হ্যাঁ অবশ্যই মাইনাস গারো এবং খাসিয়া, তারা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। এই পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে আমরা সাধারণত পিতৃবাস দেখতে পাই, অর্থাৎ ছেলে মেয়ে বিয়ের পর তার নিজের বাবার বাসায় নিয়ে বউ উঠে, মানে বউকে নিয়ে বাবার বাসায় উঠে। তবে এই কনসেপ্টের চেয়েও বেশি জনপ্রিয় হচ্ছে কি নয়াবাস। কোন জায়গায়? শহরের মধ্যে, যে জায়গার মধ্যে অনু বা একক পরিবারের সংখ্যা অনেক পরিমাণে বেশি দেখা যায়। অর্থাৎ আলটিমেটলি বর্ধিত পরিবারের ভাঙ্গনের কারণেই যখন আরেক রকমের পরিবার দেখা যায়, অনু পরিবার, তখন হচ্ছে পিতৃবাস পরিবার বিলোপ পেয়ে আস্তে আস্তে নয়াবাস পরিবারের সূচনা হয়। ঠিক আছে, একসময় এদেশের গ্রামীণ মুসলিম সমাজে বহুপত্নী সংখ্যা, পরিবারের সংখ্যা অধিক ছিল। অনেক সময় এখনো দেখবা যে মজা নেয় মানুষজন যে 4টা বিয়ে করা লাগবে, হ্যাঁ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তো 4টা, আমার অনেক ফ্রেন্ডও মজা নেয়, ইভেন মাঝে মধ্যে মনে করো আমি আমার গার্লফ্রেন্ডের সাথেও মজা নেই। সো এটা জাস্ট মজা পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু এই বিষয়টা হচ্ছে এককালে তোমার বহুপত্নী বিষয়টা যে আছে, সেই বহুপত্নী বিষয়টা হচ্ছে এককালে আমার পর্যন্ত ছিল, কি বলে এটাকে, প্রাচীন মুসলিম সমাজে ছিল। বর্তমানেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, একদম মনে করো মানে দেশের শেষ মাথায়, অর্থাৎ একদম প্রান্তিক গ্রামে দেখা যায়, কিন্তু সাধারণত এই ব্যবস্থাটা আস্তে আস্তে লোপ পাইছে। আর বহুপতিক সমাজ আমাদের দেশে কখনোই ছিল না। ঠিক আছে, এখন এই ধরনের পরিবারের সংখ্যা কমে গিয়েছে, গ্রাম ও শহর উভয় স্থানে এখন এক পত্নী পরিবারের সংখ্যাই বেশি। কি এটা? এক পত্নী পরিবার। আমাদের দেশের গ্রামীণ ও শহুরে সমাজে পরিবারের ধরন পরিবর্তনের সাথে সাথে এর ভূমিকারও পরিবর্তন ঘটছে। অর্থাৎ শুধুমাত্র ধরনের পরিবর্তন ঘটে নাই, শুধুমাত্র পিতৃবাস থেকে নয়াবাসী হয় নাই, শুধুমাত্র যৌথ বা পরিবার বা বর্ধিত পরিবার ভেঙে আমার কি বলে এটাকে অনুপরিবারই হয় নাই, এর সাথে সাথে এর ভূমিকারও পরিবর্তন ঘটছে। আসলে দেখি কি ভূমিকার পরিবর্তন শুরু করার আগে তোমাকে একটা উদাহরণ দিতে চাই। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মনে করো আগে যখন আমার পিতৃবাস বা মাতৃবাস, যে বাসে সাধারণত পিতৃবাস আমাদের দেশে দেখা যেত, সেই পিতৃবাস পরিবার হইতো, তখন হচ্ছে যদি আমার সন্তান হইতো এবং আমি যদি বর্ধিত পরিবারে, তো পিতৃবাস মানে তো অবশ্যই বর্ধিত পরিবার, বর্ধিত পরিবারে আমি আমার বাবা মা এবং হচ্ছে আমি আমার সন্তান সহ থাকতেছি, সেই জায়গায় মনে করো আমি কাজে যাচ্ছি, আমার ওয়াইফও কাজে যাচ্ছে, তাইলে আমার যে সন্তান থাকতেছে তার দেখাশোনা কে করছে? তার দাদা দাদি বা নানা নানি করতেছে। এই যে তার দাদা দাদি তার সন্তান, আমার সন্তানের দেখাশোনা যে করতেছে, তাহলে এই বিষয়টা কি? এই বিষয়টা আস্তে আস্তে তো লোপ পাবে, কারণ তুমি তো থাকতেছো ভাই নয়াবাসে, তুমি তো করতেছো অনু বা পারমাণবিক বা একক পরিবার। তাহলে নয়াবাসের মধ্যে অনুপরিবারের মধ্যে ডে কেয়ার কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যে দুইজনই যদি কাজে চলে যায়, তাহলে সন্তানকে সামলানোর জন্য ডে কেয়ার সিস্টেম বলে একটা সিস্টেম আমরা ডেভেলপ করে ফেলছি। তাহলে আলটিমেটলি কি পরিবারের ভূমিকাও কিন্তু আস্তে আস্তে লোপ পাচ্ছে। অবশ্য এর নেগেটিভ দিকও আছে, যেমন হচ্ছে মনে করো শিশু সন্তান যে আছে তার ভিতরের যে মানসিকতা, সেটাও কিন্তু মায়ের মতো বা বাবার মতো হয়ে উঠতেছে না, সেটাও কিন্তু ডে কেয়ার সেন্টারে সে যে প্রফেশনাল শিক্ষা পাচ্ছে, সেই প্রফেশনাল শিক্ষার মতোই হয়ে উঠতেছে। ঠিক আছে, আসলে দেখি কি বলা হয়েছে, পড়ি একটু। যেমন আমাদের দেশের শহরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় সাধারণত নারী ও পুরুষ কৃষি পেশা ছেড়ে শিল্প শ্রমিকে পরিণত। অর্থাৎ
নারী ও পুরুষ উভয়ই কৃষি পেশা ছেড়ে শিল্প শ্রমিকে পরিণত হয়েছে। আগে কি হইতো, গ্রামের মধ্যে যখন তোমার পেঁয়াজ রসুন এগুলা কৃষকরা উঠাইতো, তখন সেই পেঁয়াজ রসুন তোমার বাজারে বিক্রির জন্য উপযোগী করে দিতে হচ্ছে সেই বাসার নারীরা। এটা সাধারণত তোমার জেন্ডার রোল আর কি। সো এই যে তোমার পেঁয়াজ রসুন বাজারে উপযুক্ত করে মানে বিক্রি করার জন্য উপযুক্ত করে দিত নারীরা, সেই কনসেপ্টটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে যখন তারা একটু ভালো ইনকামের জন্য শহরে আসলো। তারা যখন শহরে আসলো তখন একটা হাজব্যান্ড মনে করো চাকরি নিল, সে হচ্ছে মাসে 30,000 টাকা পায়। সে যখন শহরে এসে দেখলো যে লিভিং মানে সে চিন্তা করলো যে গ্রাম থেকে 30,000 টাকা পায়, ড্যাম, আমি তো এই জায়গায় 10,000 টাকা ইনকাম করতেছি। সে 30,000 টাকার লোভে কই চলে আসলো, শহরে চলে আসলো। শহরে এসে সে 30,000 টাকা ঠিকই পাচ্ছে, কিন্তু সে এইবার দেখলো তার বাসা ভাড়াই লাগে 15,000 টাকা, তার খাবার খরচ লাগে আরও 10,000 টাকা, 25,000 টাকা শেষ। অর্থাৎ সে আগেও গরিব ছিল, এখনও গরিব আছে। এই ক্ষেত্রে সে কী করলো, সে নিজের ওয়াইফকে বললো যে গিন্নি শুনছো, তুমি একটু গার্মেন্টসে কাজ করে দেখো তো কেমন লাগে। তো এই ক্ষেত্রে কী করলো, গ্রাম থেকে উঠে আসা নারীটাও কিন্তু কৃষিকাজ ছেড়ে কই ঢুকলো, শিল্প কারখানায় ঢুকে গেল। তাহলে আলটিমেটলি কি, দুইজনই কিন্তু শিল্প শ্রমিকে পরিণত হইল। এরপর পরিবারের কর্মক্ষম ব্যক্তি শহরে চলে যাওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা আর্থিক নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় পতিত হচ্ছে। অর্থাৎ আমাদের দেশ কিন্তু গ্রাম প্রধান দেশ, এবং এই গ্রাম প্রধান দেশের মধ্যে কী হয়েছে, গ্রাম প্রধান দেশের মধ্যে পরিবারের লোকজন যখন মনে করো গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে, তখন গ্রামে থাকা তার বাকি যে পরিবারের সদস্যরা, মনে করো একজন লোক ওয়াইফকে রেখে আবার শহরে আসছে, অনেকে এই কাজ করে। হ্যাঁ, দেখবো যে ঈদের মধ্যে কেন বাসায় যারা তো তৈরি করে থাকে, বাবা মার কাছে যায়, ওয়াইফের কাছে যায়। তো ঢাকা যে ছাড়ার মানে বা আমি ঢাকার উদাহরণ দিই, এই যে সবাই ঢাকায় আসতেছে, এই ক্ষেত্রে তার যে ওয়াইফ ওই গ্রামের মধ্যে আসে বা তার যে বাবা মা ওই গ্রামের মধ্যে আসে, তারা কিন্তু আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগে। কারণ আমার সন্তান তার লিভিং এক্সপেন্স শেষ করার পর আমাদেরকে টাকা পাঠাতে পারবে নাকি পারবে না তার কোনো নিশ্চয়তা নাই। তার একটা মনে করে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগে, তার একটা ওভারঅল নিরাপত্তাহীনতায় ভুগে। আজকের দিনে যদি কোনো একজন ডাকাত আসে, এই বাসার মধ্যে কোনো কর্মক্ষম বা শক্তিশালী যুবক ছেলে নাই যাকে মানে যারা যে সেই ডাকাতকে ফিরাইতে পারবে। অর্থাৎ নিরাপত্তাহীনতার সংখ্যা দেখা যায়, নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা যায়। গ্রাম প্রধান আমাদের এদেশে একসময় যৌথ কিংবা বর্ধিত পরিবারে শিশু বড় হতো, তখন অল্প বয়স থেকে পারিবারিক পেশার সাথে এসব শিশু জড়িত হতো। অর্থাৎ কি, আলটিমেটলি পারিবারিক পেশা, অর্থাৎ বংশানুক্রমিক কিছু পেশা আছে না, যেমন হচ্ছে মনে করো লুঙ্গি বানায়, জাস্ট কথার কথা বলতেছি যে গ্রামের মধ্যে কিছু পরিবার লুঙ্গি বানায়। তো যখন যৌথ পরিবারে একটা শিশু বেড়ে উঠতে উঠতে দেখতেছে যে তার বাপ চাচা, হ্যাঁ, মামা খালু ফুফা এরা সবাই একসাথে বসে লুঙ্গি বানাইতেছে, সেও চিন্তা করবে ড্যাম, দিস ইজ ইন্টারেস্টিং, যাই তো একটু দেখি তো লুঙ্গি বানিয়ে কেমন লাগে। সে তখন লুঙ্গি বানানো শুরু করলো এবং আস্তে আস্তে সে সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিল, অর্থাৎ পারিবারিক পেশায় সে কনভার্ট হইল। পরিবার এক্ষেত্রে শিশুর পেশা বেছে নেওয়ায় ভূমিকা পালন করতো, কিন্তু পরিবারের এই ভূমিকাও পরিবর্তন ঘটছে কিভাবে, কারণ হচ্ছে বর্তমানে একজন দিনমজুরের সন্তান কিন্তু বিসিএস ক্যাডার হইতে পারে। হ্যাঁ, একজন হচ্ছে তোমার র্যান্ডম মানুষ কিন্তু কি, বা হচ্ছে তোমার মনে করো যার কোনো পরিচয় নাই, সেও হঠাৎ করে বিশাল শিল্পপতি হয়ে যেতে পারে। অর্থাৎ পুঁজিভিত্তিক সমাজে পরিবারের এই ভূমিকারও পরিবর্তন ঘটতেছে। গ্রাম ও শহর উভয়ই শিশুর সুন্দর জীবন ও গঠন এবং তাদের অধিকার বিষয়ে পিতামাতা অনেক সচেতন, এবং এই বিষয়টা কিন্তু খারাপ না। অর্থাৎ শিশুর অধিকার কি, শিশুর অধিকার হচ্ছে তাকে কী বলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক দিতে হবে, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাকে শিশু শ্রমে উৎসাহী করা যাবে না বা তাকে শিশু শ্রমে কাজে লাগানো যাবে না। এই বিষয়গুলো গ্রাম এবং শহর উভয় জায়গায় কিন্তু পিতামাতারা সচেতন। তারপর কি, এই যে তবে এদেশে দারিদ্র্য পরিস্থিতির সাথে শিশু শ্রমিক বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। শিশু শ্রম করা যাবে না এটা সবাই জানে, কিন্তু শিশু শ্রম একবারে বিনষ্ট বা একবারে বিলুপ্ত কিন্তু এখনো হয়ে যায়নি। ঠিক আছে, এরপর হচ্ছে পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষা কি, আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষা কিন্তু আমরা পড়ে আসছি যে শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা তারা স্কুল কলেজে শিখে, সেটা হচ্ছে তার আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা। এবং শিশু যেটা শুধুমাত্র মানে পরিবারের কাছ থেকে শিখতে পারে, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। এখন কথা হচ্ছে এই নৈতিক শিক্ষারও কিন্তু পরিবর্তন আসতেছে, কারণ আস্তে আস্তে যখন বাবা মা উভয় কর্মজীবী হয়ে গেল, উভয় যখন শহুরে জীবনে ব্যস্ত হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে বর্ধিত পরিবারও নাই, যৌথ পরিবারও নাই কিন্তু। এবং সেই ক্ষেত্রে তারা ডে কেয়ার একটা কনসেপ্ট, মানে ডে কেয়ার কনসেপ্ট আসলে, এবং সেই ডে কেয়ারে শিশুকে যে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, শিশু কিন্তু আলটিমেটলি সেই নৈতিকতাই শিক্ষা পাচ্ছে। আচ্ছা, কিন্তু শিশু শিক্ষার ক্ষেত্রে যে এইখান থেকে দেখো ইম্পর্টেন্ট আছে, কিন্তু শিশু শিক্ষার ক্ষেত্রে পরিবারের এই ভূমিকা বর্তমানে কিন্ডার গার্ডেন কিংবা নার্সারি স্কুলগুলো গ্রহণ করছে। অর্থাৎ এখানে কিন্ডার গার্ডেন বা নার্সারি স্কুলের কথা বলা হয়েছে,
এবং ওই ডে কেয়ার কিন্তু একদম সেম কনসেপ্ট আর কি, অর্থাৎ যেখানে হচ্ছে প্রফেশনাল সেট আপ দেওয়া হয়, প্রফেশনালভাবে শিশুকে শেখানোর জন্য, বা নৈতিকতা, প্রাতিষ্ঠানিক শিক্ষা সবই তোমার এই নার্সারি এবং কিন্ডার গার্ডেনে শেখানো হয়। পরিবারের ভূমিকার এই পরিবর্তন শিশুর আচরণে প্রয়োজনীয় নৈতিক গুণের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ শিশু কিন্তু আলটিমেটলি একটা যন্ত্রের মতো করে বেড়ে উঠতেছে। শিশুর ভূমিকার মধ্যে কি হয়েছে, শিশুর ভূমিকার মধ্যে তোমার দেখা যাচ্ছে না এরকম সেই রকম আগের মতো মানবতা, সেই রকম আগের মতো নৈতিকতা। এরপর সন্তান উৎপাদন এবং প্রজননের ক্ষেত্রে গ্রামের চেয়ে শহরের পিতামাতা অধিক সচেতন। একটা লাইনে আমি পুরো প্যারাটা একটু ব্যাখ্যা করি। সন্তান উৎপাদন কি, সন্তান জন্মদান করা, এবং লালন পালন কি, তার বেড়ে ওঠানো। এখন গ্রামে গঞ্জে হয় কি, যৌথ পরিবার বা হচ্ছে বর্ধিত পরিবারের মধ্যে তুমি যখন দেখতেছো যে, বা একটা শিশু যখন দেখতেছে যে তার নানা, দাদা, হ্যাঁ, খালা, বাপ, চাচা সবাই হচ্ছে তোমার 5টা 6টা করে সন্তান নিছে, সেও ভবিষ্যতে সেরকম সন্তান নিবে। কিন্তু সে যখন শহরে আসছে, সে যখন অনুপরিবারে আসে, সে তখন যদি দেখে যে না, আমার বাবা তো 2জন সন্তান নিছে, বা আমার হচ্ছে মা তো 2জন সন্তান নিছে, তাহলে আলটিমেটলি কি, সেও 1জন বা 2জন এর বা সর্বোচ্চ 3জন এর বেশি সন্তান গ্রহণে আগ্রহী হয় না। অর্থাৎ সন্তান গ্রহণ বা হচ্ছে সন্তান উৎপাদন কয়জন পর্যন্ত করব, সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে এই পরিবারের ধরন চেঞ্জ হওয়ার সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। যেমন বলি, একটু উদাহরণ দিই। আমার বাপ চাচারা হচ্ছে 6 ভাই বোন, আমার মায়ের সাইডের মামা খালারা হচ্ছে 9 ভাই বোন, আমি হচ্ছে একা। তাহলে আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে আমি তো দেখতেছি যে না, একা মানে একা হওয়ার সুবিধা কি, বা হচ্ছে সর্বোচ্চ 2জন 3জন হওয়ার সুবিধা কি। আবার আমি তো দেখতেছি যে না, 6-7জন বা 9জন করেছে, বিশাল সমস্যা। আলটিমেটলি কি, এই সন্তান জন্মদান এবং লালন পালন প্রক্রিয়ার মধ্যেও কিন্তু একটা বিশাল রকমের ভূমিকা আসছে, বা ভূমিকায় পরিবর্তন আসছে। ঠিক আছে, আগে অল্প সন্তান মানে বেশি সন্তান হতো, বর্তমানে অল্প সন্তান হচ্ছে। আগে বেশি সন্তানকে সেরকমভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা কী বলে এটাকে, বা পিতামাতা ফিল করতো না, কিন্তু বর্তমানে তাদেরকে তারা উচ্চ শিক্ষায় পাঠানোর জন্য একটা প্রয়োজনীয়তা ফিল করতেছে। ওকে, পরিবার ছিল এক সময় ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র। এই যে ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র, পরিবার যখন দেখলো, একটু দাগাই, হ্যাঁ, পরিবার ছিল একসময় ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র। এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে যে এককালে মানুষের মধ্যে একটা ধর্মীয় নীতিকতা ছিল, ধর্মীয় নৈতিকতা ছিল। এই বিষয়টা আস্তে আস্তে লোপ পাচ্ছে, এবং এই বিষয়টা কিন্তু ঠিক না। এই বিষয়টার সাথে আমি নিজেও পার্সোনালি একমত না। আর ঠিক না বলতে আলটিমেটলি হচ্ছে, কিন্তু সেটা ঠিক না আর কি, সেটা বুঝাইছি। কাহিনী হচ্ছে যে এককালের মধ্যে যৌথ পরিবার ছিল বা বর্ধিত পরিবার ছিল। সেই সময় তোমার বাবা বা মনে করো ছেলে পেলে কি করে, তার দাদা দাদির হাত ধরে মনে করো মসজিদে যায়, সবে বরাতের ওয়াজে যায়, মাহফিলে যায় ইত্যাদি গিয়ে, বা হচ্ছে মনে করো হিন্দু পরিবার হলে পূজা অর্চনায় যায়। সো গিয়ে হচ্ছে তার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতো। আস্তে আস্তে যখন শহরভিত্তিক সমাজ আসলো এবং অনুপরিবারের ধারণা দেখা দিল, যেখানে তার কী বলে ছেলে এবং মেয়ে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুইজনেই কর্মক্ষেত্রে যাচ্ছে, এবং সন্তানকে পাঠানো হচ্ছে ডে কেয়ার সেন্টারে, সেই জায়গায় তারা ধর্মীয় শিক্ষা দিবে না। সো আলটিমেটলি শিশুর মধ্যে যে ধর্মীয় চেতনা আছে বা ধর্মীয় মূল্যবোধ আছে, সেটা আস্তে আস্তে হ্রাস পাওয়া শুরু হলো পরিবারের ভূমিকায় পরিবর্তনের সাথে সাথে। ওকে, একসময় আমাদের দেশে আয়োজিত বিয়ের প্রথার পরিবর্তন ঘটেছে। আয়োজিত বিয়ে কি, আয়োজিত বিয়ে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, এই অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্ট কি আস্তে আস্তে আমার শুরু হইলো। বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের মতের প্রাধান্য দেওয়া হতো, এবং আস্তে আস্তে কিন্তু যখন আমার মানে কি বলে এটাকে শহুর ভিত্তিক সমাজ হলো, মানুষজন যখন পাশ্চাত্য সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করতে শুরু করলো, মানুষজন যখন অনুপরিবারের সুবিধা দেখা শুরু করলো, তখন তারা আস্তে আস্তে চিন্তা করলো যে না, অ্যারেঞ্জ ম্যারেজ তো করা যাবে না, মুরব্বি নো 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 নো। তো বাবা মাকে যখন মুরব্বি নো 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 করা হইতো, মানে করা হইলো আর কি, তখন তারা আস্তে আস্তে লাভ ম্যারেজের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি তোমার শহর এবং গ্রাম, ইভেন এমনকি গ্রামেও কিন্তু এটা পিছায় নাই। ঠিক আছে, আমার এক কাজিন, আমার মামাতো বোন, সে হচ্ছে তোমার মানে পরিবারের কাউকে না জানে লাভ ম্যারেজ করে বসে আছে। এটাও কিন্তু আবার করা যাবে না, তোমরা এটা কিন্তু কেউ করিও না। যদিও পরিবার মেনে নিছে, কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে মানুষজন এখন এতটাই বেশি মূল্যবোধ থেকে দূরে সরে আসছে যে পরিবারকে বিয়ের আগে জানানোর জন্য প্রয়োজন বোধ করতেছে না। অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ তো দূরে থাক, লাভ ম্যারেজ হচ্ছে, এবং সেই লাভ ম্যারেজ আবার পরিবার জানতেছে না। সো আলটিমেটলি হচ্ছে তোমার পরিবারের ভূমিকার মধ্যে কিন্তু একটা এই বিয়ের প্রথার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়াও কি, এছাড়া হচ্ছে বাল্যবিবাহ, যৌতুক গ্রহণকে ঘৃণ্য প্রথা হিসেবে মানুষ চালায় দিচ্ছে। এককালে কিন্তু বাল্যবিবাহ প্রচুর পরিমাণে হইতো, আলটিমেটলি এখন বর্তমানে শহর এবং গ্রাম উভয় জায়গার মধ্যে বাল্যবিবাহকে কিন্তু গ্রহণ করা হচ্ছে না। যৌতুক আগের মতো নাই, কিন্তু এখনও বেশ ভালো পরিমাণে হয়। এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু মানে এমন না যে একদম নিঃশেষ হয়ে গেছে, তবে শহর ভিত্তিক সমাজগুলোতে এই যৌতুক প্রথার কী বলে এটাকে
তোমার পরিমাণটা অনেক বেশি কমে আসছে। এবং তোমরা আশা করি যারা ছেলে এবং মেয়ে উভয় আছো কোনো যৌতুক প্রথার মধ্যে যাবে না ভবিষ্যতে যখন তোমরা বিয়ে করবে, এবং পার্সোনালি আমি নিজেও সেই কাজটা করব। ওকে, তারপর তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শহর ও গ্রাম উভয় স্থানে পরিবার কাঠামোতে নারীর অধিকারের প্রতি পুরুষের একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নারীর অধিকার কি, আগে কি হইতো, ডোমেস্টিক ভায়োলেন্স যে বলে যে বিষয়টা ছিল, সেই ডোমেস্টিক ভায়োলেন্স আমার মনে করো তখন আমার এক দূর সম্পর্ক আত্মীয় আছে, অনেক দূর সম্পর্ক আত্মীয়, আমি গ্রামে গেলে তার শুধুমাত্র দেখা পাই, এছাড়া কোনোদিন দেখা পাই না, তার কথাও শুনি না। এই ভদ্রমহিলা সবসময় নির্যাতিত হইতো তার স্বামীর দ্বারা। কিন্তু তারপরের জেনারেশন বা হচ্ছে আমাদের জেনারেশন বা হচ্ছে আমার বাবা মা, এদেরকে আমি কখনো দেখিনি কোনো অবস্থাতেই মেয়ের গায়ে হাত তুলতে, বিশেষ করে নিজের ওয়াইফের গায়ে হাত তোলা তো দূরে থাক। সো তোমরাও কিন্তু কেউ তুলবা না, ছেলেরা বলতেছি। সো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোর মধ্যে আস্তে আস্তে ভূমিকায় কিন্তু পরিবর্তন আসতেছে। দেখছো যে এককালে নারী নির্যাতন হইতো, বর্তমানে সেই পরিবার কনসেপ্ট চেঞ্জ হওয়ার কারণে কিন্তু নারী নির্যাতন আর হচ্ছে না। এরপর গ্রাম এবং শহরের মধ্যে নয়াবাস বৃদ্ধি পায়, পরিবারের মধ্যে কোনো 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 ক্ষেত্রে আত্মকেন্দ্রিক মনোভাব। এই যে আত্মকেন্দ্রিক মনোভাবটা কি, প্রশ্ন জাগে না ভাই? আত্মকেন্দ্রিক মনোভাব হচ্ছে বেসিক্যালি সেলফিশ হয়ে যাওয়া, সেলফিশ। অর্থাৎ আগের দিনে কি হইতো, পরিবারের যখন যৌথ পরিবার ছিল বা বর্ধিত পরিবার ছিল, আরে এটা তো আমার মামাই, নেন মামা সমস্যা নেই, আরে এটা তো আমার বাবা, বা আরে এটা তো আমার মা, নেও বাবা মা সমস্যা নেই। এখনও কিন্তু বাবা মার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু মামা খালু চাচা এদেরকে আমরা একটু দূরের হিসেবে ভাবি। সম্পত্তিতে এদের ভাগ অধিকার বা হচ্ছে তোমার মনে করো তারা কোনো একটা ফেভার চলে সেটা না করা, এই বিষয়গুলো কিন্তু এখনও প্রচলিত বা এখনও চলে আসতেছে। সো এই বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখা লাগবে। যেমন মনে করো এখন মনে করো কোনো একটা চাচা যদি তোমার বাবার কাছে এসে 1 লাখ টাকা চায়, তুমি এই বিষয়টাকে ভালোভাবে দেখবা না, অর্থাৎ তুমি এটা স্বার্থপরের মতো আচরণ করবে, যদিও এটা ঠিক যৌক্তিক, কারণ হচ্ছে সবাই একটা টাকা পয়সার টানপোড়েন থাকে। কিন্তু যখন বর্ধিত পরিবার বা হচ্ছে তোমার যৌথ পরিবার ছিল, তখন এই বিষয়গুলোকে ভালোভাবে দেখা হইতো। অনুপরিবারের মধ্যে বা নয়বাস পরিবারের মধ্যে এই বিষয়গুলো আস্তে আস্তে লোপ পাচ্ছে, এবং মানুষজন আস্তে আস্তে আত্মকেন্দ্রিক, নিজেকে কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক মানে হচ্ছে নিজেকে নিয়ে পড়ে থাকা বা সেলফিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, এসব পরিবারের বৃদ্ধ পিতামাতাও নিরাপত্তাহীনতায় ভুগছে, অর্থাৎ তাদের জন্য কি হয়েছে, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম নামে একটা কনসেপ্ট কিন্তু ডেভেলপ হয়েছে, যেটা হচ্ছে আগে ছিল না। আমরা বলছিলাম কি শুরুতে, ডে কেয়ার কনসেপ্ট, লাস্ট শেষ করতেছে কি দিয়ে, লাস্ট শেষ করতেছে বৃদ্ধাশ্রম দিয়ে। এরপর এক সময় আমাদের দেশে গ্রাম কিংবা শহরে জন্মগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ এই যে তোমার অটিস্টিক যারা শিশু ছিল বা যারা প্রতিবন্ধী হইতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী ইত্যাদি প্রতিবন্ধী শিশুদেরকে ভালো চোখে দেখা হইতো না। কিন্তু যখন শহরের মধ্যে মানুষজন শিক্ষা পাইলো, ভালোভাবে উন্নত শিক্ষা পাইলো, মানুষের মন মানসিকতা আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু হলো, এবং হচ্ছে তোমার একক পরিবার, অনুপরিবার এই কনসেপ্টগুলো যখন বৃদ্ধি হলো, তখন হচ্ছে তোমার এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যখন আসলো, তখন বাবা মা মনে করতে থাকলো যেমন শিশুই হোক সেটা আমার সন্তান। অর্থাৎ তাদের প্রতি একটা আলাদা রকমের কেয়ার, তাদের প্রতি একটা আলাদা রকমের নজর, তাদের প্রতি একটা আলাদা রকমের দৃষ্টি মানুষ দেওয়া শুরু করলো। ঠিক আছে, এমনকি সকল ক্ষেত্রে। হ্যাঁ, এখন শিশুদের জন্য গড়ে ওঠা বিদ্যালয়, বিনোদন কেন্দ্রে তারা পড়ালেখা করছে, নাচ গান খেলাধুলা করছে, যেটা এককালে কিন্তু ছিল না। আবার কোনো কোনো শিশু কারিগরি বিদ্যাসহ হাতের কাজে পারদর্শিতা অর্জন করতেছে। ভূমিকায় কিন্তু পরিবর্তন আসতেছে। আমাদের দেশের অটিস্টিক শিশুরা আজ শিশু অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। হ্যাঁ, যেখানে হচ্ছে তারা শারীরিক এবং যে মানসিক বাধা আছে, সেই মানসিক বাধাকে উতরায় ওঠা, সেই মানসিক এবং শারীরিক যোগ্যতা প্রমাণও করতেছে তারা। আজ এসব শিশুর অধিকার নিয়ে পরিবারের সদস্যগণ অধিক সচেতন। এতক্ষণ যেটা আমি বললাম, আমরাও বিশেষ চাহিদার ধরন এবং মাত্রার উপর ভিত্তি করে বিদ্যালয়, পরিবার এবং সামাজিক পরিবেশ পরিবর্তন উপযোগী করে তুলব। অবশ্যই 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 গড়ে তুলব। কারণ হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড আছে, আমার এক ফ্রেন্ড ছিল, সে ব্রেন টিউমারের অপারেশন হওয়ার পর থেকে সেরকমভাবে ফাংশন সে করতে পারতো না, অর্থাৎ মানসিকভাবে সে বাধাগ্রস্ত হয়েছিল। তো তার সাথে দেখা যেত যে আমাদের ক্লাসের মধ্যে বেশ কিছু ছেলেপেলে, আমি স্কুলের কথা বলতেছি, বেশ কিছু ছেলেপেলে খুব বাজে আচরণ করতো। এই বিষয়টা হচ্ছে কোনোভাবেই কাম্য না। বরং তোমার যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে, এখনও পর্যন্ত তোমরা তো কলেজে কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে খুব অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করবা, তার সাথে মেশার চেষ্টা করবা। যদি ওরকমভাবে মিশতে মন নাও চায়, তার সাথে দেখা হইলে তাকে জিজ্ঞাসা করবা, কিরে কী অবস্থা, ভালো আছো নাকি তুমি। অর্থাৎ এই একটা লাইন তার পুরা দিনটাকে পরিবর্তন করে দিতে পারে, যেহেতু সে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু। এবং আজকে হচ্ছে এই পর্যন্তই। বিশাল বড় একটা লেকচার হয়েছে, প্রতিবারের মতোই, প্রতিবার ওই আইসে সেম কথাই বলি, বিশাল বড় লেকচার হয়েছে।
আজকে আমরা কি জানলাম? আজকের এই লেকচারে পরিবারের ধারণা নিলাম, পরিবারের বৈশিষ্ট্যগুলো জানলাম, পরিবারের ধরন সম্পর্কে জানলাম। এখানে একটা বিবর্তন তত্ত্ব জানছি, মর্গানের বিবর্তন তত্ত্ব। ছক দেখে আমরা ছক আঁকা শিখলাম। তারপরে পরিবারের গুরুত্ব, পরিবারের সামাজিক গুরুত্ব ইত্যাদি ইত্যাদি শিখছি। অর্থাৎ পরিবার সম্পর্কিত যাবতীয় সকল বিষয় আজকের লেকচারে জানলাম, এবং সামনের লেকচারে আমরা জ্ঞাতি সম্পর্ক বা হচ্ছে তোমার রক্ত সম্পর্ক এবং হচ্ছে তোমার বেশ কিছু বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।